তরুণ ভিতরে চলে এলো। একে একে সবাই গেল ফ্রেশ হতে। তবে মেহেকের এখানে মন টিকছে না। সে চিন্তিত। তার উপর এখানে এসে বড্ড অস্বস্তি হচ্ছে তার। টেবিলে খাবার দেওয়া শেষ। তরুণও এর মধ্যে কাপড় পাল্টে এসে পড়েছে। চলুন, খাবার দেওয়া হয়েছে। সবাই খেতে বসলো। তরুণও বসলো পাশে। ইরামও। খালা খাবার বেড়ে দিচ্ছে সবাইকে। তরুণ খেতে খেতে বলল, খালার হাতে রান্না কিন্তু খুব মজা। একবার খেলে আজীবন তার স্বাদ মনে থাকবে। মেহেক খাবার মুখে তুলেই বলল, জি, রান্নাটা ভালো হয়েছে। ইবনুল সাহেবের কি এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি? তরুণ প্রশ্ন ছুড়ল। মেহেকের মুখটা থমথমে হয়ে আসে। মাথা নাড়িয়ে বলে, না। ওনার সাথে কথা বলে মনে হয়েছে উনি যথেষ্ট নম্রভদ্র একজন মানুষ। অমন ভালো একটা মানুষের সাথে এমন কে করলো? সন্দেহজনক কেউ আছে? না, আসলে আমাকে সাহায্য করতে গিয়েই তো এমনটা হয়েছে। আপনাকে? আপনার কি হয়েছিল? সেসব অনেক কথা বললে আর শেষ হবে না আজ। থাক বরং আজ। মেহেক ইচ্ছে করে বলতে চাইছে না। তরুণ তা বেশ বুঝল। তবে সেসব আমলে না নিয়ে খাবারে মনোযোগ দিল সে। ইরাম গিয়েছিল তরকারির বাটি থেকে তিরিকে একটু তরকারি দেওয়ার জন্য, কিন্তু সেইটুকু ঠিকমতো করতে পারল না সে। তিরির গায়ে তরকারি ফেলেই তবে ক্ষান্ত হলো। এটা কি করলে ইরাম? তরুণের গলা পেয়ে থতমত খেল ইরাম। ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। তিরি বলল, সমস্যা নেই, না না। যাও, উনাকে নিয়ে ওয়াশরুমে যাও, পরিষ্কার করতে হেল্প করো। তিরি উঠে দাঁড়ালো, বলল, আমি পারবো। ইরামও চেয়ার ছাড়ল। ইতস্তত সুরেই বলল, ক্ষমা করবেন, এমনটা হবে বুঝতে পারিনি। আমার সাথে আসুন। ইরামের পেছন পেছন ওয়াশরুমে গেল তিরি। ইরাম একটা কাপড় ভিজিয়ে এনে দিল তিরির হাতে। তিরি প্যান্টের অপরিষ্কার অংশটা মুছতে লাগলো সেটা দিয়ে। ইরাম কাচুমাচু করছে। মাথা চুলকে বলে, আমি খুবই দুঃখিত। আরে এত অপ্রস্তুত হতে হবে না, তেমন কিছুই হয়নি। ইরাম ক্ষীণ হাসলো। জিজ্ঞেস করলো, আপনার নাম তিরি? জি। সুন্দর নাম। তিরি সৌজন্য হেসেই বলল, ধন্যবাদ। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? জি বলুন। আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? তিরি আমতা আমতা করে বলল, আমার ফোন নাম্বার দিয়ে কি হবে? কোনো প্রয়োজন হলে থানায় কল করলেই হবে। থানায় কল করলে তো আবার আপনাকে পাবো না। আমার তো আপনাকে প্রয়োজন ছিল। তিরি ফেল করে চাইলো। কখনো কোনো ছেলে তার সাথে এইভাবে কথা বলেনি। সে তাই এসবে অভ্যস্ত না। তাই কি উত্তর দিবে তাও বুঝতে পারছে না। তিরি, কথা বলছেন না যে? নাকি কোনো ফোন নাম্বার চাওয়ার অপরাধে অ্যারেস্ট করবেন? তিরি জোরপূর্বক হেসে বলল, না না, তা কেন হবে? আচ্ছা, আমি বলছি লিখুন। ইরাম চনমনে চিত্তে ফোন বের করে তিরির নাম্বারটা টুকে নিল। মুখে চওড়া হাসি টেনে বলল, ধন্যবাদ। খাওয়া দাওয়া শেষ করে বসার ঘরে বসলো সবাই। মেহেক হাত কসলাচ্ছে। এবার ওটা উচিত, অথচই ভদ্রলোক তাদের জন্য আবার চা কফির আয়োজন করেছে। তরুণ কফির ট্রেটা সামনে রাখলো। এরপর সে একটা সোফায় বসে বলল, আমি নিজে বানিয়েছি। সবাই বলে আমার হাতের কফি নাকি অমৃত। খেয়ে দেখতে পারেন। এত কিছু করে আপনি এবার আমাদের লজ্জায় ফেলছেন। কি যে বলেন না, লজ্জা পাওয়ার মতো কিছু হয়নি। নিন, কফি নিন। তরুণ নিজে সবাইকে কফি এগিয়ে দিল। কোনো রকমে কফিতে কয়েক চুমুক দিয়ে মেহেক বলল, এবার উঠি তাহলে। সে দাঁড়াতেই দেখলো তিরি বা রহমান কারোরই এখনো কফি শেষ হয়নি। তরুণ হেসে বলল, আপনি একটু বেশি তাড়া দেখাচ্ছেন ম্যাডাম, একটু বসুন, ওনারা শেষ করুক। মেহেকের কেন যেন অস্বস্তি লাগছে। এখানে থাকতে ইচ্ছে করছে না। তার উপর তরুণের মুখটাও বড্ড পীড়া দিচ্ছে তাকে। তরুণের মুখাবয়ের গঠন তার চেনা চেনা লাগছে খুব। মনে হচ্ছে কোথাও একটা দেখেছে। আর সেটা নিয়েই সে আরো বেশি বিচলিত। অবশেষে এবার যাওয়ার পালা। তিরি খেয়াল করেছে ইরাম নামের ছেলেটা অযথাই দেখছিল তাকে। বার কয়েকবার চোখে চোখেও পড়েছিল। অমন সৌম্য পুরুষের নিলিপ্ত চাহনি তার শরীর জমিয়ে দিচ্ছিল পুরোটা সময়। গাড়িতে চড়ে বসলো সবাই। মেহেক তখনও উঠেনি। তরুণ তার সমীপে প্রসন্ন হেসেই বলল,
প্রয়োজন পড়লে আবার পাওয়া যাবে তো? জি অবশ্যই। যাক, শুনে শান্তি পেলাম। আসি তবে। আচ্ছা। কয়েকবার গলা খাকিয়ে গাড়িটা ছুটে অনেক দূর চলে গেল। ব্যাপার কি ইরাম, তিরির দিক থেকে তোমার নজরই ফিরছিল না? ইরাম আতকে তাকালো। সর্বনাশ, ব্যাপারটা স্যারও খেয়াল করেছে। সে মাথা নুয়ে ফেলল। তরুণ জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? ব্যবস্থা করব। ইরাম চমকে তাকায়, মাথা নাড়িয়ে বলে, না স্যার, আমি এমন কিছুই ভাবিনি। তরুণ হেসে তার পিঠে চাপড় মারল। আমার সাথে কাজ করেও এত সতী সাবিত্রী সেজে থাকো কিভাবে ইরাম? তোমার কষ্ট হয় না? না স্যার, আসলে পছন্দ হলে আমি বিয়ে করে নেব, তার আগে অন্য কিছুতে জড়াবো না। তরুণ শব্দ করে হেসে ফেলল, বলল, তুমিও পারো ইরাম। যাও, আমার অমৃতের ব্যবস্থা করো। মনটা আজ আমার ভীষণ ভালো। ইরাম মাথা ঝাঁকিয়ে বলল। জি স্যার, যাচ্ছি। হাতের ছবিটার দিকে এক ধ্যানে চেয়ে রইল মেহেক। বুকের ভেতরটা ধরাস ধরাস করছে। ছবির চেহারাটার সাথে তরুণের চেহারার এক বিস্তর মিল রয়েছে, বিশেষ করে ওই সুগভীর খুরধারায় চাহনিতে। মেহেক বড় বড় নিঃশ্বাস ফেলে। সবকিছুই এত ঘোলাটে যে সে কিছুই ঠিক মতো দেখছে না। কিছু না জেনে হুট করেই তরুণকে এসবের মাঝে টানা যাবে না। কিন্তু যদি কোনোভাবে তরুণ যুক্ত থাকে, না, তরুণকে ভালো মানুষ মনে হয়েছে, তিনি এইসব কেন করবেন? মেহেক আর নিতে পারে না এত ভাবনা। সে অবছাদে বিছানায় গা এলিয়ে দেয়। কবে যে এসব থেকে মুক্তি পাবে কে জানে। বুকে হাত চেপে উঠে বসলো ইবনুল। শরীরে শক্তি পাচ্ছে না কোনো, তাও কোনো রকমে কোমর টেনে সোজা করলো। তার ঠিক সামনের চেয়ারে গা এলিয়ে বসা অঙ্কন। হাত দুটা দুদিকে ঝুলানো, তার দুই পায়ের মাঝখানে বেশ দূরত্ব। মাথা কাত করে জানতে চাইলো, জ্ঞান ফিরেছে তবে? আমি তো ভেবেছিলাম একেবারে উপরে যাওয়ার পর ফিরবে। আমি তাহলে চিন্তা ভুল করিনি। ভাইয়া এখনো তোমাকে বাঁচিয়ে রেখেছে। আমি অবাক হচ্ছি। অঙ্কন একগাল হাসলো। ভীষণ মজা পেল সে। পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে পুরল। তারপর দিয়াশালায় কাঠিতে আগুন জ্বালাতে জ্বালাতে বলল, প্রাণভোমরা হাতের নাগালে থাকলে রাক্ষস কিছু করতে পারে না, জানিসই তো। চোয়াল শক্ত করলো ইবনুল। হাতটা ব্যান্ডেজ করা না থাকলে এখনই তাকে খুন করত। আপাতত তা ভেবে ক্ষান্ত করলো নিজেকে। কড়া করে জিজ্ঞেস করলো, মেহেক কি কিছু করনি তো? মেহেক? মিস মেহেক? না, আপাতত কিছু করিনি, তবে আশা করেছি খুব শীঘ্রই কিছু করতে পারবো। গর্জে উঠল ইবনুল, চেঁচিয়ে বলল, আমি তোমাকে খুন করে দেব। খবরদার আমার মেহেকের দিকে হাত বাড়াবে তো। তোমার মেহেক? সশব্দে হাসলো অঙ্কন। ইবনুলের শরীর রিরি করছে রাগে। অঙ্কন হাসি থামিয়ে বলল, শেষে না দেখো মেহেককে এই গান গাইতেই হয়। বিধি, তুমি বলে দাও আমি কার? দুটি মানুষ একটি মনের দাবিদার। আহা, ক্যা বাত! অভিনয় করে দুই লাইন গেয়ে আবারও হাসলো সে। ইবনুলের মেজাজ তুঙ্গে। সে বাসখাই স্বরে বলল, মজা করছো আমার সাথে? বলে চাও না আমার আর আমার ভাইয়ের দয়াতেই তুমি বেঁচে আছো। দয়া? হুঙ্কার দিয়ে উঠল অঙ্কন। দয়া তোরা দেখিয়েছিস নাকি আমি? আমার সবগুলো প্রজেক্টে তোর ভাই হস্তক্ষেপ করেছে, আমি কিছু বলিনি, বরং লাভ দিয়েছি মোটা অঙ্কের। শেষে কিনা তোর সেই ভাই আমার পিঠে ছুরি বসালো, তাও আবার তোকে দিয়ে। বেশ করেছে, তুমিও তো কম করনি। আমার বাবার ব্যবসাকে ধুলোয় গড়িয়েছ, সেই সব কি আমরা ভুলে গেছি? এত কিছুর পর এইটুকুই তোমার প্রাপ্য ছিল। অঙ্কন বিমর্ষ গলায় বলে, বেশ, তবে তোদের প্রাপ্যটাও এবার তোরা বুঝে নে। ওই মেহেককে আমি আমার দলের অংশ না করে অবধি আমি ক্ষান্ত হব না। কুপিত স্বরে ইবনুল বলল, মেহেকের দিকে হাত পারিও না, আমি সাবধান করছি। অঙ্কন চেয়ার ছাড়লো। এলোমেলো পায়ে হেঁটে এসে দাঁড়ালো ইবনুলের সমীপে। দাঁত কেলিয়ে হেসে বলল, এক শর্তে। ব্রোকুস গেল ইবনুল। জিজ্ঞেস করলো, কি শর্ত? পরের দিন সকালে ঘুম ভাঙল ফোনের রিংটনের ভোঁতা শব্দে। মেহেক আনমরা ভেঙে উঠে বসলো। ফোন হাতে নিয়ে দেখলো তিরির নাম্বার। রিসিভ করলো সে। ওপাশ থেকে শোনা গেল তিরির উচ্ছ্বাসিত কণ্ঠ, ম্যাডাম, ইবনুল স্যারকে পাওয়া গিয়েছে।
আমি হাসপাতালের ঠিকানা দিচ্ছি, আপনি চলে আসুন। সকাল সকাল মস্তিষ্ক কাজ করা শুরু করতেও হয়তো সময় নেই খানিক। এইটুকু সময়ের ব্যবধানে কথাটা বুঝতে মেহেকের ব্যাপক বেগ পোয়াতে হলো, কিন্তু যখন বুঝলো তখনই বুকে কেমন একটা মোচড় দিল। জিজ্ঞেস করলো, হসপিটালে উনি সুস্থ আছেন তো? জি ম্যাডাম, স্যার ভালো আছেন, আপনি চলে আসুন। ঠিক আছে, তুমি অ্যাড্রেসটা দাও, আমি এক্ষুনি আসছি। ফোনটা কোনো রকমে রেখে মেহেক দ্রুত গেল ফ্রেশ হতে। তার আজ অদ্ভুত রকম আনন্দ হচ্ছে। মনে হচ্ছে কাছের মানুষ হারিয়ে ফেলে আবার ফিরে পেয়েছে সে। মাকে বলে অল্প কিছু খেয়ে বেরিয়ে পড়ল। ইবনুলকে দেখার জন্য মন চঞ্চল হয়ে উঠেছে তার। রিকশায় বসে শ্বাস টানলো জোরে জোরে। এত অস্থিরতা, এত উত্তেজনা, এত আবেগ আগে কখনো টের পায়নি মেহেক। আজ এসব বড্ড নতুন লাগছে তার। মনে হচ্ছে যেন তার খুব প্রিয় একজন মানুষ তার কাছে ফিরে এসেছে আবার। সকালে মিষ্টি রোদ পেরিয়ে হাসপাতালের কাছে পৌঁছালো মেহেক। ভাড়া মিটিয়ে দ্রুত ভিতরে গেল। কাঙ্ক্ষিত কেবিনে গিয়ে থামলো খানিক। দরজায় নক করে বলল, আসবো? ভিতর থেকে তিনি বেরিয়ে এলো। হেসে বলল, আসুন ম্যাডাম, স্যার আপনার অপেক্ষাই করছেন। অযাচিত লজ্জায় আরক্ত হলো মেহেক। ইবনুল তার জন্যই অপেক্ষা করছে। মেহেক ধীর পায়ে ভেতরে গেল। দেখলো সব বড় অফিসাররা এখানে। সে সালাম দিল সবাইকে। রশিদুর খান এসপিকে বলেন, উনি মেহেক, মূলত ওনাকেই কেন্দ্র করেই এত কিছু। মেহেক অপ্রস্তুত হলো। চোখ ঘুরিয়ে চাইল ইবনুলের দিকে। সে বেডে শায়িত, বুক সহ পুরো হাতে ব্যান্ডেজ, গায়ে চড়ানো ফিনফিনে এক শার্ট, তার বোতাম উন্মুক্ত। মেহেক এগিয়ে গেল। ইবনুল তাকেই দেখছে, কেমন তৃষ্ণাক্তর চাহনি, যেন কত যুগ পর এই মুখখানা দেখছে সে। মেহেক জিজ্ঞেস করে, কেমন আছেন স্যার? ভালো। আপনি কেমন আছেন? ভালো। মোটেও ভালো নেই স্যার, আপনাকে না পেয়ে ম্যাডামের অবস্থা তো খারাপ হয়ে গিয়েছিল, শুধু প্রকাশ করছিল না সেটাই। তিরি মৃদু আওয়াজে বলল। চোখ পাকিয়ে তাকালো মেহেক। এই মেয়েটা দুরন্ত মুখ সেলাই করে দিতে পারলে শান্তি পেত সে। ইবনুল হেসে বলল, তাই নাকি? আমি তো ভেবেছি মিস মেহেক বোধহয় দারুণ আনন্দে আছেন। ওনার প্রতিপক্ষ নেই বলে কথা। মেহেক মুখ কালো করলো। স্বরে খানিক অভিমান মিশিয়ে বলল, আমি আপনাকে কখনো প্রতিপক্ষ ভাবিনি স্যার, আপনি সবসময় আমাকে ভুলই বুঝেছেন। ইবনুল হাসলো উত্তরে। মেহেক আর চোখে দেখলো সেই হাসি। পিপাসায় কাঠ হয়ে আসা গলায় এক ফোঁটা পানি যতটা না প্রশান্তি, তার থেকে অধিক প্রশান্তির মনে হলো ইবনুলের এই একটুকুনি হাসি। বাকি অফিসাররা সবাই সব রকম খোঁজখবর নিয়ে চলে গিয়েছে। রশিদুর খান, মেহেক আর তিরি কেবল এখানে। স্যার, আমার কিছু বলার আছে। ইবনুলের গলা পেয়ে রশিদুল খান এগিয়ে এলেন, বললেন, হ্যাঁ বলো। স্যার, আমি চাই কেসটা এখানেই থেমে যাক। এটা নিয়ে বাড়াবাড়ি না করাটাই বোধহয় শ্রেয় হবে। ইবনুলের কথা শুনে মেহেক অবাক হলো। ইবনুলের বৈশিষ্ট্যের সাথে তো এই ধরনের কথা যায় না। রশিদুর খান বললেন, আমিও তাই ভাবছিলাম, কিন্তু অপর মহল কি জবাব দেব? আসামি না দেখানো অবধি ওনারা মানতে চাইবেন না। আসামি চাইলেই আনা যাবে, কিন্তু কেসটা নিয়ে আর গভীরে যাওয়া উচিত হবে না। এই কেসের জন্য সবার জীবন হুমকির মুখে পড়েছে। তিরির কাছ থেকে মিস মেহেকের বাবার কথা আমি শুনেছি। এসব আপনি কি বলছেন স্যার? আপনি তো এইভাবে দমে যাওয়ার পাত্র নন। হ্যাঁ, অবশ্য আপনার এই অবস্থায় এইসবের মাঝে থাকাটা অনুচিত, তবে আমি তো চুপচাপ বসে থাকতে পারি না। আর সব থেকে বড় কথা হলো, আমরা অনেক বড় একটা সূত্র পেয়েছি। আমার বাবাকে ওই মিষ্টি কে দিয়েছিল তার ছবি আমরা জোগাড় করতে পেরেছি। আমার মনে হয় আর কয়টা দিন লেগে থাকলে একটা সমাধান বের করে ফেলতে পারবো। ইবনুল অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার বাবাকে যে মিষ্টি দিয়েছিল তার ছবি আপনি পেয়েছেন? কোথায় দেখি? মেহেক তার ফোন থেকে হাতে আঁকা ছবিটা বের করে ইবনুলকে দেখালো। ছবি দেখে চমকালো ইবনুল। মেহেক ইবনুলের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, স্যার, ছবির এই মুখটা আপনার কাছে কি চেনা চেনা লাগছে? ইবনুল নিষ্পলক চেয়ে রইল কতক্ষণ, তারপর বলল, এই ছবির মুখটা মিস্টার তরুণ আসপেকের মুখের সঙ্গে খুব মেলে। এসব কি বলছেন ইবনুল? আপনি কি শিওর? জি স্যার, আপনি ছবিটা ভালো করে খেয়াল করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। রশিদুর খান মোবাইলটা হাতে নিয়ে ছবি দেখায় মনোযোগ দিলেন, কিন্তু ওনার তেমন কিছুই মনে হলো না। বললেন, আমার তো মনে হচ্ছে না।
আর তাছাড়া মুখের মিল থাকতেই পারে, কিন্তু ব্যক্তিটা তো আর উনি নন। তা স্যার, সন্দেহের তালিকা থেকে এখন কাউকেই বাদ দেওয়া যাবে না। মেহেকের কথা শুনে রশিদুল খান নরম গলায় বললেন, ওনার মধ্যে আমি সন্দেহজনক কিছু পাইনি। তাও আপনি তদন্ত করতে চাইলে করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন উনি যেন কোনো প্রকার হয়রানির শিকার না হন। শেষে আবার উনি মানহানির মামলা দিয়ে দিতে পারেন। ধন্যবাদ স্যার, আমি ব্যাপারটা মাথায় রাখবো। মেহেকের চোখ মুখের উদ্দীপনা দেখে অবাক হলো ইবনুল। মেয়েটা যেন এই কয়েকদিনে আরো বেশি সাহসী হয়ে উঠেছে, অথচ এই ভয়টাই তাকে খুবলে খাচ্ছে। মেহেকের এই সাহস না জানি তার জীবন সংকটের কারণ হয়ে দাঁড়ায়। কেবিনে কেউ নেই। রশিদুল খান থানায় গিয়েছেন। তিরি চাইলেই থাকতে পারতো, তবে মেহেক আর ইবনুলকে একা থাকার ব্যবস্থা করতে সেও বাইরে গিয়েছে কোনো কারণ ছাড়াই। নার্স এসে চেক আপ করে গিয়েছেন। মেহেক সোফায় বসা, কিছু একটা বলতে নিয়েও পারছে না। তার উপর পুরো কেবিন ফাঁকা, অস্বস্তি হচ্ছে তার। ইবনুল ঘাড় ঘুরিয়ে তার দিকে চাইলো, জিজ্ঞেস করলো, আপনার বাবা এখন সুস্থ আছেন? জি। ছোট্ট করে উত্তর দিল মেহেক। আপনি সুস্থ আছেন? সেদিনের আঘাত খুব বেশি চড়া হয়নি তো? মেহেক মাথা নাড়িয়ে না করলো, তারপর ইতস্তত সুরে বলল, আমি দুঃখিত আমার জন্য আজ আপনার এই অবস্থা। এখন দুঃখ প্রকাশ করলে কি আর সব ঠিক হবে? না, কিছু আর ঠিক হবে না। আপনার আঘাত মুছবে না আমি জানি, কিন্তু এই আঘাতের কারণটা সেটা আমার মেনে নিতে কষ্ট হচ্ছে। আঘাতের বিপরীত হলো মমতা, আদর আর ভালোবাসা। চাইলে আপনি এর বিপরীত কিছু একটা দিয়ে এই আঘাতটুকু ভরাতে পারেন। মেহেক মুড়ে হয়ে পড়ল। মাঝে মাঝে ইবনুলের কথায় কোনো উপযুক্ত জবাব মেলাতে পারে না সে। আমি বলেছি চাইলে, জোর করছি না, এত চিন্তিত হবেন না। ক্রু ভঙ্গিতে মেহেক ব্যাপারটা অগ্রাহ্য করে বলল, আপনি বড্ড ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন স্যার। যেদিন সহজভাবে সব বলতে পারবেন সেদিন আমিও জবাব দিব, এর আগে না। মনের ভিতর চনমনে হয়ে উঠল ইবনুলের। পূর্ণ মৃদুর চোখে তাকালো মেহেকের দিকে। মেহেকের ওই পিঙ্গল বর্ণ চোখে সে নিজেকে বিলিয়ে দিতে চায়, হারিয়ে যেতে চায় তার অতলে। তবে নিজের প্রলক্ষ মনকে সে ধমকালো, ব্যস্ত হওয়া চলবে না। সে ধাতস্থ করলো নিজেকে, কণ্ঠস্বর খাদে নামিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি শুনতে চান মিস মেহেক? মেহেক তিরিক্ষে চোখে দেখলো ইবনুলকে। তাকে কেমন যেন অস্থির দেখাচ্ছে, যেন কিছু কথা গলা অব্দি এসেও জিভে আসছে না। আপনি যেটা বলতে চাইছেন কিন্তু পারছেন না। সমুদ্র ওঠা সুনামিতে যেমন সব ভেসে যায়, তেমনি ইবনুলের সমস্ত চিন্তা চেতনা, আকাঙ্ক্ষা, অনুরাগ সব ভেসে যাচ্ছে আবেগের তাড়নায়। তার আটকানো উচিত নিজেকে, অন্তত এই মুহূর্তে নিজেকে মেলে ধরা হবে বোকামি। তাই সত্যি সে থামলো, বলল, আপাতত বলতে চাইছি আমার একটা কফি খাওয়া খুব প্রয়োজন, এনে দেবেন? কাঙ্ক্ষিত কিছু না পেয়ে মেজাজ বিগড়ালো মেহেকের। এর কারণ আন্দাজ করতে পারল না যদিও। নিজের বেখেয়ালি মনকে প্রশ্ন করলো, কি শুনতে চেয়েছিল সে? অন্য কিছু, বহুল প্রতীক্ষিত কিছু? মেহেক নিজেই ঠাড় করতে পারে না, তাই দুর্বার গতিতে সে উঠে দাঁড়িয়ে বলে, আনছি। মা বাবা আর চাকরিতে যাওয়ার পর বিভিন্ন মামলায় বিষয়বস্তু ছাড়া মেহেকের মস্তিষ্কে কোনো সময় অন্য কোনো চিন্তা আসেনি। সে আর 5টা মেয়ের মতো কখনো নিজের ব্যক্তিগত পুরুষ নিয়ে ভাবিনি নিজের বিয়ে বা সংসার নিয়ে। তবে আজ সব ছাপিয়ে সেসব চিন্তা মাথাচাড়া দিয়ে উঠেছে। মনের ব্যাকুলতা বলছে সেও আর 5টা মেয়ের মতো ভালোবাসা চায় একটা সুন্দর সুখের সংসার জীবন। কিন্তু এত সব চিন্তা কেন আজ ইবনুলকে দেখেই মনে এলো? এতদিন কেন আসেনি? তিরি রিসিপশনে বসা ছিল, আনমনে চেয়ে দেখছিল আশেপাশের মানুষকে। তখনই তার ফোন বাজে। আননোন নাম্বার দেখে রিসিভ করে সে। হ্যালো, কে বলছেন? ইরাম বলছিলাম, আপনি কি তিরি? তিরি থমকালো, কান থেকে ফোন সরিয়ে একবার দেখলো নাম্বারটা, তারপর আবার কানে লাগিয়ে ইতস্তত সুরে বলল, জি, আপনি হঠাৎ কল করলেন, কোনো সমস্যা? জি তিরি, বিরাট সমস্যা। কী সমস্যা? চেয়ারম্যান সাহেব আবার ঝামেলা করেছেন? না, চেয়ারম্যান সাহেব না, ঝামেলা করছেন আপনি। হকচকে উঠে তিরি বলে, আমি জি আপনি। আমি কি করছি?
কাল সারা রাত আমাকে ঘুমাতে দেননি। তিরি হতভম্ব হয়ে পড়ে। এই 25 বছরে ক্ষুদ্র জীবনে এমন কথা আগে শুনিনি। সে একবার আশেপাশে তাকালো, ফোনটা তার কানে, অথচ মনে হলো কেউ আবার এই কথা শুনে ফেললো না তো। তিরি, আপনি আছেন? জি জি, হ্যাঁ বলুন। এবার বলুন তো, কাল ঘুমাতে দেননি কেন? আমি আসলে বুঝতে পারছি না আমি কি করছি। জ্বালিয়েছেন আমায়। চোখ বুঝলেই চোখের সামনে এসে হাজির হয়েছেন, মাথার ভেতর নৃত্য চালিয়েছেন, মনে চাইছিলেন আনন্দ। এত কিছুর পরও আপনি জিজ্ঞাসা করছেন আপনি কি করেছেন? আপনার নামে আমি মামলা দেব তিরি। তিরি হা করে বসে থাকে, মাথাটা কেমন যেন ভন ভন করছে। এই লোকটার কথা অন্য কিছু ইঙ্গিত করছে, তিরি বুঝতে পারছে সেটা। তিরি, আপনি আবার চুপ? আমি হাসপাতালে আছি, পরে কথা হবে। তিরি ফোন কাটার আগেই ইরাম বিচলিত হয়ে বলল, সে কি, হাসপাতালে কেন? আপনার কিছু হয়েছে? শরীর খারাপ? তিরি অস্বস্তিতে পড়ে যায়। লোকটা তার জন্য এত বিচলিত হচ্ছে কেন? সে বলল, আমার কিছু হয়নি, ইবনুল স্যারকে পাওয়া গিয়েছে, উনি এখন হাসপাতালে আছে। ও তাই, বলুন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা আমি রাখছি এখন। ঠিক আছে, বিকালে কথা হবে আবার। আল্লাহ হাফেজ। ফোন কেটে দম ফেলল তিরি। কেমন যেন শ্বাস আটকে আসছিল তার। লোকটার ব্যবহারে মারাত্মক ঘাবড়ে গিয়েছে সে। এসব কথা তো আর যাকে তাকে বলা যায় না, বলতে হয় কাছের কাউকে। লোকটা আবার তাকে কাছের কেউ ভাবছে না তো। তিরি হাত পা কেমন শিরশির করে উঠে। এমন অদ্ভুত অনুভূতি তার আগে হয়নি। সে বিস্মিত। কফি খাচ্ছে ইবনুল, সোফাতে বসা মেহেক। একবার ফোন দেখছে তো আরেকবার ইবনুলকে, যদিও সেটা আর চোখে খুব সাবধানে। আপনি কফি আনেননি কেন? খেতে ইচ্ছে করেনি। এখন যে বারবার আমার দিকে তাকাচ্ছেন, আমার তো পেটে ব্যথা করবে। মেহেক হতবিহ্বল হয়ে পড়ে। তার মানে লোকটার চোখে ঠিকই পড়েছে সব। চোখ তো নয়, যেন অনুবীক্ষণ যন্ত্র। আমি আপনার কফির দিকে তাকাচ্ছিলাম না। তাহলে কিসের দিকে তাকাচ্ছিলেন? কোনো কিছুর দিকেই না, আমি তো ফোন দেখছিলাম। ইবনুল হাসলো, বলল, মিথ্যে আপনি বেশ ভালোই বলতে পারেন। আশ্চর্য, আমার কথা আপনার মিথ্যে কেন মনে হচ্ছে? কারণ আপনি মিথ্যে বলছেন, তাই। মেহেক নাক ফুলিয়ে কিছু বলতে নিয়েও থামলো। নিজেকে ঠান্ডা করে বলল, আপনার বাড়ির লোককে কি খবর দেওয়া হয়েছে? বাড়ির লোক বলতে আমার একজন বড় ভাই আছেন, উনি দেশে বাইরে থাকেন। আর ওনাকে এই ব্যাপারে আমি কিছু জানিনি। অযথা ওনাকে দুশ্চিন্তায় রেখে লাভ নেই। আপনাকে কারা আটকে রেখেছিল? আপনি তাদের কারো মুখ দেখেননি? আমি 2 দিন অজ্ঞান হয়ে পড়েছিলাম, তারপর চোখ খুলেই দেখি আমি এখানে। এর মাঝে আমার আর কিচ্ছু মনে নেই। এখনো বুকে ব্যথা আছে? ইবনুল তার ব্যান্ডেজ করা বুকের দিকে একবার তাকালো, তারপর তাকালো মেহেকের দিকে। নরম গলায় বলল, মেহেক কিছু বলতে চেয়েও পারল না, কেবল বলল, আচ্ছা আপনি তাহলে রেস্ট নিন, আমি বাসায় যাচ্ছি। আপনার জন্য দুপুরে খাবার নিয়ে আসবো। না না, কষ্ট করার প্রয়োজন নেই, খাবার এখান থেকে দেবে। ঘরের খাবার খেলে তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। আপনি রেস্ট নিন, আমি আসছি। মেহেক দরজার কাছে যেতেই একটা বাড়ি খেলো। সঙ্গে সঙ্গে সরে দাঁড়ালো সে। বেড থেকে ইবনুল চিন্তিত সুরে জিজ্ঞেস করলো, লেগেছে? মেহেক মাথা ঘষে বলল, না না, কিছু হয়নি। দরজা ঠেলে তখন প্রবেশ করলো ইরাম আর তার পেছনে তরুণ। তাদের এই সময় এখানে দেখে অবাক না হয়ে পারল না মেহেক। জিজ্ঞেস করলো, আপনারা এখানে? ইরামের হাতে এক গাদা ফল, সে সেগুলো নিয়ে একটা টেবিলে রাখলো। তরুণ বলল, খবর পেয়েছি ইবনুল সাহেবকে পাওয়া গিয়েছে, তাই দেখা করতে এলাম। এই বলে তরুণ ইবনুলের কাছে গিয়ে দাঁড়ালো। তাকে আপাদমস্তক পরখ করে বলল, ভালো নেই তা দেখেই বুঝতে পারছি, তাই আর জিজ্ঞেস করলাম না। তবে আপনার এই অবস্থা দেখে আমার ভীষণ খারাপ লাগছে। ইবনুল ভ্রু কুঁচকালো, বলল, এইরকম চাকরিতে এই ধরনের ব্যাপারগুলো খুব স্বাভাবিক। আশা করছি বিচলিত হওয়ার প্রয়োজন নেই। কি যে বলেন না, ওসি সাহেব সহ প্রত্যেকটা অফিসার আপনার জন্য চিন্তিত ছিলেন। আপনার মতো একজন বুদ্ধিমান, কর্মঠ, সাহসী অফিসারকে কেউ হারাতে চায়নি। আপনি ফিরে আসাতে সবাই নিশ্চয়ই খুব খুশি, তাই নয় কি মিসেস? তরুণ মেহেকের দিকে তাকালো। মেহেক অকপটে হেসে বলল, তা আমি অবশ্য আপনাকে দেখেই বুঝতে পারছি। মেহেক কপাল কুঁচকালো। লোকটার ব্যবহার অদ্ভুত।
আর ইবনুলকে পাওয়া গিয়েছে এই খবরটা তাকে দিল কে? প্রশ্নটা মাথায় আসতে মেহেক তড়িতে জানতে চাইল। স্যারকে পাওয়া গিয়েছে সেটা আপনাকে কে বলেছে? বাতাসে বাতাসে চলে এসেছে মিস মেহেক। মেহেক কপালের চামড়া আরো কুঁচকাতে তরুণ হাসল, বলল, আপনাদের মহিলা কনস্টেবল তিরির সাথে ইরামের কথা হয়েছিল, সেখান থেকেই জেনেছি। মেহেক অবাক হলো। তিরির সাথে ইরামের কথা হয়েছে? কই, তিরি তো তাকে কিছুই বলেনি। মেহেকের বাসায় যাওয়ার কথা থাকলেও সে বাসায় না গিয়ে সোফায় বসলো। তরুণ ইবনুলের কাছে একটা চেয়ারে বসা, পাশে ইরাম দাঁড়ান। মেহেক শানিত চোখে তরুণকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো কতক্ষণ। মিল তো অবশ্যই আছে। তরুণের চোখ গভীর, স্বচ্ছ, চোখের দিকে তাকালেই মনে হয় এই চোখ দিয়ে সে অনেক কিছুই বুঝিয়ে ফেলছে। তার শক্তপোক্ত চোয়াল, উঁচু সরু নাক, এই দিকগুলো ওই ছবির ব্যক্তির সাথে খুব মিলে। মেহেক পর্যবেক্ষণে পর্ব চুকিয়ে প্রশ্ন করলো, তরুণ সাহেব, আপনার কি কোনো ভাই আছে? প্রশ্ন শুনে সবাই মেহেকের দিকে তাকায়। তরুণ মৃদু হেসে বলে, কেন বলুন তো? না, জানতে চাইলাম আর কি। না, আমার কোনো ভাই নেই। তরুণ সাবলীল সুরে জবাব দিল। আর কেউ না বুঝলো ইবনুল ঠিকই বুঝলো মেহেকের এই প্রশ্ন করার উদ্দেশ্য। তরুণরা বেশিক্ষণ বসেনি। তারা যাওয়ার জন্য উদ্যত হতেই সেখানে এসে উপস্থিত হয় তিরি। আচমকা এদের দুজনকে দেখে সে চমকে যায়, বিশেষ করে ইরামকে। তার বলা কথাগুলোই মাথার ভেতরে কিলবিল শুরু করে। মেহেক বলে ওঠে, তিরি, তোমার ইরাম সাহেবের সাথে কথা হয়েছিল? তিরি থতমত খায়, যেন কোনো বিরাট কিছু চুরি করে ধরা পড়েছে সে। ইরাম লোকটা কি তবে সব বলে দিয়েছে সবাইকে? কি বলেছে? উল্টাপাল্টা আবার কিছু বলেনি তো? তিরি চিন্তায় চিন্তায় আইঠাই শুরু করে। মেহেক ভ্রুকুসকে বলে, উত্তর দিচ্ছ না কেন তিরি? তিরি অপ্রস্তুত সুরেই বলে, জি জি ম্যাডাম, কথা হয়েছে। তো সেটা তো আমাদের জানাতে পারতে। না মানে আসলে আমি আচ্ছা, হয়েছে, বুঝতে পেরেছি। তিরি কাচুমাচু হয়ে এক কোণে দাঁড়ায়। ইরাম তার দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে যায়। তরুণ যাওয়ার আগে মেহেকের কাছে দাঁড়িয়ে বলে, এত সন্দেহ ভালো না মিস মেহেক, আমি নিতান্তই একজন ভালো মানুষ। মেহেক নিষ্পলক চেয়ে তার যাওয়া দেখে। এভাবে বলল কেন? তবে কি মেহেক যে তাকে সন্দেহ করছে সেটা সে বুঝে গেল? ইবনুলের চোয়াল দৃঢ় হয়। সে মেহেককে বলে, বাসে যান মেহেক, আর ওই লোকটার কোনো ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। ইবনুলের কণ্ঠে দৈবাত জেদ দেখলো মেহেক। এক পল দাঁড়িয়ে থেকে সে বেরিয়ে পড়ল। তার পেছন পেছন গেল তিরিও। সবাই বেরিয়ে যাওয়ার পর ইবনুল ফোনে মেসেজ আসে, সত্যের কথা ভুলে যাস না। বেশি চালাকি করলে কিন্তু মিস মেহেকের জানাজা পড়তে খুব বেশি বিলম্ব হবে না। মেসেজ পেয়ে শরীরের রক্ত গরম হয়ে ওঠে ইবনুলের। রোশানলে দগ্ধ হয় হৃদয়। এই কেসের সাথে যদি মেহেক জড়িত না থাকতো তবে আজকেই এর এসপার ওসপার করেই ছাড়তো। শুধুমাত্র মেহেকের জন্য সবকিছু সহ্য করছে সে। ইবনুল প্রলম্বিত শ্বাস টেনে নিজেকে শান্ত রাখার চেষ্টা চালালো। তারপর মেসেজে লিখলো, আমি কিচ্ছু বলিনি, তবে তুমি কথায় কথায় মেহেককে টেনো না, এর ফল ভালো হবে না, নিশ্চিত থাকো। অঙ্কনের দিকে ব্রিফকেসটা এগিয়ে দিয়ে সে চেয়ারে গায়ে লালো। গম্ভীর স্বরে বলল, পুরো 1 কোটি। অঙ্কন হেসে রগর সুরে বলল, বড্ড দেরি করে ফেলছো বন্ধু। আমার আর এখন এই টাকাতে হবে না, তার সাথে অন্য কিছু লাগবে। কি লাগবে? লোকটি দাঁতে দাঁত চিবিয়ে জানতে চাইলো। অঙ্কন ব্রিফকেসটা বন্ধ করে বলল, তোর আর তোর ভাইয়ের সাথে প্রিয় বস্তুটা, আপাতত আমার সেটাই চাই। কিসের কথা বলছিস তুই? সে কি বুঝতে পারছিস না? বর্তমানে তোর আর তোর ভাইয়ের সব থেকে দামি বস্তু হলো মেহেক। অবশ্য তোর জন্য এরকম বস্তু খুব একটা মাইনে রাখে না, তাও আজকাল তুই যা শুরু করেছিস তা আমাকে সত্যি ভাবাচ্ছে। কলিজায় হাত পড়লে সে হাত আর আস্ত থাকে না, জানিস নিশ্চয়ই। বেঈমানদের কলিজা আমি ভুনা করে খাই, সেটাও নিশ্চয়ই তোর অজানা নয়। আমি বেইমানি করিনি। তোর ভাই করেছে, জেনে বুঝে ইচ্ছে করেই এই কেসে হাত দিয়েছে। কেসটা মেহেক পেয়েছিল, ও শুধু গিয়েছিল মেহেককে সাহায্য করতে, নাথিং এলস। তোর জন্য ব্যাপারটা নাথিং এলস হলেও আমার জন্য ব্যাপারটা ভীষণ গুরুতর। সব কাজ আমার বন্ধ, চারদিকে পুলিশ ছড়ানো।
না কিছু ও দেশে পাঠাতে পারছি আর না আনতে পারছি। ব্যবসা আমার মাটিতে লুটোপুটি খেলো বলে। আর এই সব কিছুর জন্য দায়ী তোর ভাই। আজকে তো ওর ভাইকে না হলে ওকে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াতাম। লোকটি গর্জে উঠে অঙ্কনকে ঘুষি মেরে বসলো। চেয়ার থেকে পড়ে গেল অঙ্কন। নাকের কাছে হাত দিয়ে দেখলো লাল তাজা রক্ত। হাসলো সে। হাতের পিঠে রক্ত মুছে বলল, শালা যে ভাইয়ের জন্য জীবন দিচ্ছিস, একদিন সেই ভাইই তোর জীবন নিবে দেখিস। তুই আগে নিজের জীবনের চিন্তা কর। মেহেককে ভুলেও হালকাভাবে নিস না। বারুদ ভর্তি শরীরে, একবার জ্বললে সব পুড়িয়ে ছাড়বে। অঙ্কন কাষ্ট হেসে ফের চেয়ারে বসলো। টলমলে গলার স্বরে বলল, আমি পড়তে চাই দোস্ত, ওই মালটাকে একবার আমার কাছে এনে দে প্লিজ। অপর পাশের লোকটির রাগে অগ্নিশর্মা হলো যেন। অঙ্কনকে চিবিয়ে খেতে পারলে শান্তি পেত, তবে সেটুকু পারবে না বলে আপাতত উঠে এসে তার গলা চেপে বলল, ছোটবেলা থেকে আমার সব কিছুতে তোর আর আমার ভাইয়ের ভাগ ছিল অধিক। সব কিছু চাওয়া মাত্রই নির্দ্বিধায় তোদের বিয়ে দিয়েছি, তাই বলে ভাবিস না এখনো পাবি। মেহেকের দিকে যে হাত বাড়াবে তার হাত আমি শরীর থেকে আলাদা করে ফেলবো, তাও ওর ভাগ আমি বরদাস্ত করব না। অঙ্কনের নিঃশ্বাস আটকে আসছে, তাও হাসলো সে। বলল, আর যদি সেই হাতটা হয় তোর ভাইয়ের তখন? লোকটি ফোঁসফোঁস করছে। ফনা তোলা সাপ যেমন শিকারি পেলে শব্দ করে, ঠিক তেমনই শব্দ করছে সে। বলে, আমার ভাইয়ের জন্য নিজের জীবন সঁপে দিতে পারলেও আমার বক্ষস্থলের জমাট বাঁধা অনুরাগকে বিলিয়ে দিতে পারবো না। এতটা উদারও আমি নই। ইবনুলের শরীর এখন আগের থেকেই ভালো। এ কয়েকদিন সে থানায় যায়নি, হাসপাতালেই থেকেছে। প্রতিদিন তাকে নিয়ম করে দেখে গিয়েছে মেহেক। তার জন্য খাবার রেঁধে এনেছে। ডাক্তার নার্সদের থেকে বারবার তার শরীরের অবস্থার কথা জানতে চেয়েছে। এইসব কিছু ইবনুলকে দিয়েছে বড্ড প্রশান্তি। মেহেক তাকে নিয়ে ভাবছে, তার জন্য দুশ্চিন্তা করছে, তার যত্ন নিচ্ছে। জিনিসগুলো তার চিত্তে নতুন করে আন্দোলন তৈরি করেছে, বাড়িয়েছে দুর্বলতার মাত্রা। আজ সকাল সকালই ইবনুল থানায় হাজির। গিয়ে দেখলো থানার কিছু একটা নিয়ে হইচই চলছে। সে ভিতরে এগিয়ে গেল। এক জায়গায় বেশ কয়েকজন পুলিশকে দেখলো জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ইবনুলকে দেখেই এগিয়ে এলো দুই একজন। তার শারীরিক অবস্থার কথা জানতে চাইলো। তাদের সাথে সে কথা বলে জানতে পারলো যে কেসের জন্য আজ এত কিছু, সেই কেসে আসামি নাকি নিজে এসে আত্মসমর্পণ করেছে। ইবনুল অবাক হলো, দ্রুত গেল সেখানে। সবাইকে সরিয়ে সামনে যেতে দেখলো মেহেক, তিরি, রশিদুর খান সহ সবাই সেখানে। তাদের সামনে চেয়ার পেতে বসা এক হ্যাংলা পাতলা ধরনের ছেলে। ইবনুল বিস্ময় নিয়ে চেয়ে থাকলো তার দিকে। জিজ্ঞেস করলো, কেউ? রশিদুর খান জবাবে বললেন, ওই 9 জন ব্যক্তির খুনি একটু আগেই থানায় এসে নিজেই স্বীকার করেছে সব। কিভাবে তাদের খুন করেছে সব বলেছে। পারিবারিক শত্রুতা থেকেই নাকি এসব করেছে। তবে তোমার বা মেহেকের ওপর যারা হামলা করার চেষ্টা করছিল তাদের সাথে ওর কোনো সম্পর্ক নেই। ইবনুল হতবাক। তার বিশ্বাস হচ্ছে না এই ছেলের চেহারা বা শরীরের গড়নের সাথে তার কাজের মিল ধরা ভার। সে মেহেকের দিকে চাইলো। তার চোখেও অবিশ্বাস দেখলো বেশ। মেহেক তার ডেস্কে বসেছিল চুপচাপ। এতদিনের এত অপেক্ষার পর অবশেষে কেসটার সমাধান। কিন্তু যে শান্তিটুকু তার জন্য বরাদ্দ ছিল সেটা সে পাচ্ছে না। কেসটা এতদিন ঝুলে থেকে তাকে যতটা অশান্তি দিয়েছে, এখন শেষ হয়ে তার থেকেও বেশি অশান্তি দিচ্ছে। সবকিছু যেন এখনো বিলিয়ে যাচ্ছে ধোঁয়াশায়। 9টা মানুষের খুন করে ছেলেটি এত স্বাভাবিকভাবে সবকিছু স্বীকার করলো, যেন কিছুই হয়নি। যেন মুখস্থ কোনো বিদ্যা সে তোতা পাখির মতো আউড়ে গিয়েছে। ইবনুল চেয়ার টেনে বসতে মেহেকের ছন্দপতন হয়। ইবনুল জিজ্ঞেস করে, ফ্রি আছেন? জি। কোন কাজ? চলুন খেতে যাব। কোথায়? কোনো এক রেস্টুরেন্টে। হঠাৎ? ইচ্ছে হলো, তবে আপনি না চাইলে জোর করব না। মেহেক ইতস্তত সুরেই বলল, না, আমার সমস্যা নেই, চলুন। মেহেক বাইকে উঠে বসতেই ইবনুল বাইক স্টার্ট দিল। তাকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। নেমে দাঁড়ালো মেহেক। ইবনুল বাইক রেখে এসে ভিতরে ঢুকলো। আশেপাশে চোখ বুলিয়ে এক কন্যার জায়গা খুঁজে সেখানে গিয়ে বসলো ইবনুল। তার পেছন পেছন মেহেকও। ওয়েটার ডেকে খাবার অর্ডার দিতে বলল মেহেককে। মেহেক কি খাবে অর্ডার দিল। তারপর দিল ইবনুল। দুপুরের সময় বলে রেস্টুরেন্টে ভিড় নেই। একটা মৃদু নরম আওয়াজে গান বাজছে।
মেহেক কিছুক্ষণ আশেপাশে চোখ বুলিয়ে ইবনুলের দিকে তাকালো। দেখলো ইবনুল তাকেই দেখছে। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, আপনার কি মনে হয় স্যার, ওই লোকটা সত্যি বলছে? মিথ্যে বলে পুলিশের কাছে আত্মসমর্পণ করে কোনো লাভ আছে কি? লাভ নেই, কিন্তু তাও আমার ওই ছেলেটাকে বিশ্বাস হচ্ছে না। ওর চেহারার মাঝে কেমন একটা মিথ্যে মিথ্যে ছাপ আছে। আর আমার চেহারার মাঝে কোনো ছাপ দেখতে পান? মেহেক থেমে ভ্রু কুঁচকালো। এই লোকটা শুধরাবে না। সে বলল, জি স্যার, পাই। তাই? কিসের ছাপ? বলবো না। সে কি, না বললে কি করে বুঝবো? আপনার সেসব না বুঝলেও চলবে স্যার। আপনি শুধু এইটুকু বলুন, ওই ছেলেটাকে কি আপনার বিশ্বাস হয়? অবশ্যই। না হওয়ার কিছু পাচ্ছি না। হতে পারে ছেলেটার সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে, নয়তো এত মাথা ফাটিয়ে এত পিটখুটে উপায়ে কেউ খুন করতে পারে না। তার উপর যেভাবে সব কিছু স্বীকার করলো, আমার তো তাই মনে হলো। মেহেক এক পল চুপ থেকে বলল, তাহলে আমি কি একটু বেশি ভাবছি? জি, তা হতে পারে। তাহলে আপনারা আমার উপর কে হামলা করেছিল স্যার? আর ওই রোডসেক নামের কোম্পানি, ওটা তো মিথ্যে নয়। এই খুনি যেভাবে ধরা পড়েছে, একদিনই লোকগুলো ধরা পড়বে। ওয়েট করুন। আপনি এত সহজে বলে ফেলেন স্যার, আপনার দুশ্চিন্তা হয় না? ইবনুল চেয়ারে হেলান দিল। তারপর পূর্ণ মৃদুর চোখে চাইল মেহেকের দিকে। মোলায়েম সুরেই বলল, আমাদের পুরো জীবনটাই একটা দুশ্চিন্তা মিস মেহেক। যতদিন বাঁচবেন ততদিনই দুশ্চিন্তা করে যেতে হবে। তাই এই দুশ্চিন্তার সাথে নিজেকে মানিয়ে নিয়ে সবকিছু সহজভাবে না দেখলে জীবনে বুক ভরে শ্বাস নিয়ে বেঁচে থাকা মুশকিল। অতিরিক্ত দুশ্চিন্তা শ্বাসরোধ করে, জানেন তো? তাই শ্বাসরোধ হয়ে মরার চেয়ে সবকিছু সহজভাবে নিয়ে দুদিন বেশি বেঁচে থাকা ভালো নয় কি? মেহেক মৃদু হাসল। ইবনুল সুন্দর কথা বলে। তার কথা মেহেকের মন হালকা করার ওষুধ হয়ে যাচ্ছে আজকাল। খাবার এলে খাবার খায় তারা, তারপর বেরিয়ে পড়ে। পরের দিন সেই ছেলেটাকে কোর্টে তোলা হয়। তবে সেখানে গিয়ে সেই ছেলে অনেক পাগলামি করে। সে সব কিছু স্বীকার করলেও উল্টাপাল্টা কাজ করে অনেক। শেষে বাধ্য হয়ে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার বলেন সে মানসিকভাবে অসুস্থ। তার নিজের মধ্যে এখন আর কোনো বোধ শক্তি নেই। একজন মানসিকভাবে অসুস্থ কোনো ব্যক্তিকে কোর্টে শাস্তি দিতে পারে না। তাই আপাতত তাকে চিকিৎসার জন্য পাঠানো হয় মানসিক হাসপাতালে। ক্লান্ত হয়ে নিজের চেয়ারে বসলো মেহেক। আজ অনেক দৌড়াদৌড়ি গিয়েছে, শরীর এখন একদম চলছে না। তার সামনে এসে হাজির হলো ইবনুল। চেয়ার টেনে বসতে বসতেই জিজ্ঞেস করলো, খুব ক্লান্ত? সোজা হলো মেহেক। জবাবে বলল, দেখেছেন, আমি বলেছিলাম না ছেলেরা সুস্থ নয়। কোনো সুস্থ ব্যক্তির পক্ষে এইসব কাজ করা সম্ভব না। তিরি তখন তাদের জন্য চা নিয়ে এলো। চা টেবিলে রেখেই আমাদের সুরে বলল, কেস সলভ হওয়ার খুশিতে কি আমরা একটা ট্রিট পেতে পারি? অবশ্যই, তবে কেস যার, ট্রিটটাও তিনি দেবেন। মেহেক হেসে বলল, ঠিক আছে, আমিই দিব। তিরি খুশি হয় খুব, বলে, ম্যাডাম তাহলে আমি তৈরি হয়ে আসি। উনি ইউনিফর্ম পরে আমি কোথায় যাব না। তিরি চলে গেল। মেহেক হেসে ইবনুলের দিকে চাইতে সেও বলল, যাই, আমি দৌড়িয়ে আসি। ইউনিফর্ম পরে ম্যাডামের ট্রিট খেতে যাওয়াটা বেমানান দেখাবে। ইবনুলও চলে গেল। বড় বড় চোখে কতক্ষণ চেয়ে থেকে হেসে ফেলল মেহেক। লোকটা পারেও। আজ হঠাৎ আকাশ আঁধার করে মেঘ নেমেছে, সেই সাথে তুমুল বর্ষণ। গাছেদের মধ্যে চলছে বিরাট যুদ্ধ। তাদের পাতায় ঝমঝম শব্দে মুখরিত চারদিক। দিনে দুপুরে আচানক বৃষ্টি নামায় থানার ভেতরে অন্ধকার ছুটে এসেছে। তাই বাতি জ্বালান হলো। কয়েকজন অফিসার ছাড়া থানায় আজ কেউ নেই। রশিদুল খানও আসেননি। মেহেকের টেবিলের কাছ থেকে বাহিরের দরজাটা স্পষ্ট। সে চেয়ারে বসেই সেদিকে চেয়ে। গেটের সামনে কনস্টেবল দুজন ভেতরে এসে চেয়ার পেতে বসেছে। মেহেক আশেপাশে তাকালো। তিরিকে খুঁজছে হয়তো, তাকে না পেয়ে উঠল সে। ভেতরের এক বারান্দায় তাকে পেল। ফোনে কথা বলছে। এক হাত বাড়িয়ে দিয়েছে বৃষ্টির পানি ছোঁয়ার জন্য। মেহেক খেয়াল করেছে তিরি আজকাল ফোনে খুব ব্যস্ত থাকে। ফোনে কথা বলার সময় তার চোখ মুখের ভঙ্গিমা স্বাভাবিক থাকে না। মাঝে মাঝে হাসে, লজ্জা পায়। মেহেকের সচেতন মন এইটুকু বোঝে যে তিরি প্রেমে মজেছে, নতুন নতুন প্রেম।
তাই বর্ষার ফোঁটা প্রথম কদমের মতোই আজকাল স্নিগ্ধ লাগছে তাকে। সে তিরিকে বিরক্ত না করে ফিরে আসে। তার ডেস্ক পেরিয়ে থানার দরজার কাছে গিয়ে দাঁড়ায়। বৃষ্টির ভীষণ দাপট, এত জোরে নৃত্য করছে যে এখানে দাঁড়িয়েও ভিজে যাচ্ছে সেও কতক্ষণ দাঁড়িয়ে থেকে এক হাত বাড়িয়ে দিল। বৃষ্টির শীতল পানি ছুঁয়ে গেল তার হাত। হাসি ফুটল মেহেকের ঠোঁটে। খুব ইচ্ছে করলো বৃষ্টিতে একবার ভিজতে, কিন্তু এই স্থানটা বর্তমানে তার ইচ্ছে পূরণের প্রথম বাধা। সে মনকে মানিয়ে ফিরতেই দেখলো তার থেকে এক হাত দূরে ইবনুল দাঁড়ান। সেও চেয়ে আছে বৃষ্টির দিকে। মেহেক মৃদু হেসে বলল, সকালেও কি রোদ ছিল, অথচ এখন আচমকা এই বৃষ্টি। প্রকৃতির মন বোঝা বড় দায়। ইবনুল তাকালো তার দিকে, চোখের পাতা ঝাপটেই বলল, ঠিক বলেছেন, প্রকৃতির মনটাও আপনারই মতো, বোঝে ওঠা যায় না। আজকাল আপনি সব কিছুতেই আমাকে টানছেন, ব্যাপারটা কি বলুন তো? ইবনুল ঠোঁট গুজে হতাশা সুরেই বলল, এত টেনেও তো লাভের লাভ কিচ্ছু হচ্ছে না, যেই লাউ সেই কদু। মেহেক ভ্রু কুঁচকে বলল, কিসের লাউ আর কিসের কদু? আপনার কথা আমার মাথায় ঢোকে না। মোটা মাথায় সহজে কিচ্ছু ঢুকবে না, এটাই স্বাভাবিক। মেহেক খেপে গেল। লোকটা সুযোগ পেলেই তাকে অপমান করে। আমার মাথা মোটা না, বরং আপনি যত সব আজগুবি কথাবার্তা বলেন, তাই সেসব কথা আমার ব্রেন হজম করতে পারে না। ব্রেনকে হাসবো না এখন, তাতে করলেও করতে পারি। ধ্যাৎ, ইবনুল শব্দ তুলে হাসলো। তিরি ছুটে এলো সেই মুহূর্তে। মেহেককে এসে জিজ্ঞাসা করলো, ম্যাডাম বৃষ্টিতে ভিজবেন? মেহেক বিস্ফোরিত চোখে চেয়ে বলল, মাথা খারাপ তোমার? চলুন না ম্যাডাম, অনেক দিন বৃষ্টিতে ভেজা হয় না, আর আজ তো ওসি স্যারও নেই, কিছু হবে না। না না, সবাই কি বলবে? কেউ কিছু বলবে না, চলুন ম্যাডাম প্লিজ, বৃষ্টি কমে যাচ্ছে। তিরি মেহেকের হাত ধরে টানে। মেহেক মাথা নাড়িয়ে বলে, তুমি ভিজো তিরি, আমার ভেজার ইচ্ছে নেই। প্লিজ ম্যাডাম চলুন তো, অনেক ভালো লাগবে। মেহেককে এক প্রকার টেনে বৃষ্টিতে নামালো তিরি। তাও চলে আসতে নেয় সে, কিন্তু তিরির চাপাচাপিতে পারে না। তিরি বৃষ্টিতে নেমে পাগল প্রায়, ছুটে বেড়াচ্ছে চারদিক। মেহেক ইতস্তত হয়ে এক কোণে দাঁড়িয়ে। ইচ্ছে থাকলেও এখন ভীষণ অস্বস্তি হচ্ছে তার। ইবনুল দরজার কাজটায় আরো এগিয়ে আসে। মেহেকের অসহায় চুপসানো মুখ দেখে মৃদু হাসে সে। তিরি ভিজে কাক, ছুটে আসে ইবনুলের কাছে, চোখের পাতা পিটপিট করে জিজ্ঞেস করে, স্যার আপনি বৃষ্টিতে ভিজবেন? মেহেক ফেল ফেল করে সেদিকে চেয়ে। এই তিরি মেয়েটার মাথা খারাপ হয়েছে নিশ্চয়। অবশ্যই সদ্য প্রেমে মজা নারীর এমন পাগল হওয়া অস্বাভাবিক কিছু নয়। তাও এই পরিস্থিতিতে এই জায়গায় তিরির এই আচরণ মেহেক হজম করতে পারছে না। অথচ তাকে চমকে থমকে দিয়ে ইবনুল বৃষ্টিতে নেমে এলো। মেহেকের চোখ যেন কোঠর থেকে বেরিয়ে আসবে। তাদের দেখা দেখি নেমে এলো আরো 2-1 কনস্টেবলও। সবাই মিলে বৃষ্টিতে মেতেছে, বাকিরা ভেতর থেকে ভিডিও করছে তাদের। ইবনুল হাত চালিয়ে মাথার ভেজা চুল ঠিক করতে করতে মেহেকের পাশে এসে দাঁড়ায়। তারপর সামনে চেয়ে বলে, এইভাবে রোবটের মতো দাঁড়িয়ে থাকলে বৃষ্টি উপভোগ করতে পারবেন না মিস মেহেক। মেহেক অপ্রস্তুত হলো, বলল, সবাই কি ভাববে? জীবন আপনার, সেখানে অন্য কারোর ভাবনা কেন প্রাধান্য পাবে? দেখুন তিরি কীভাবে দানা মেলেছে। ওনার এত ভাবনা নেই বলে উনি উঠতে পারছেন। উঠতে গেলে এভাবেই টানা ঝাপটাতে হবে। কারো ভাবনায় প্রভাবিত হলে উঠতে পারবে না কখনো। মেহেক মুগ্ধ চোখে নির্মিষে চেয়ে রইল। ইবনুলের চোখের পল্লব পানিতে ভিজে ভারী হয়ে আছে, পুরো শরীর ভিজে একাকার। আমাকে দেখা হয়ে গেলে এবার যেতে পারেন। মেহেক হকচকালো, আতঙ্কিত হয়েই বলল, আমি আপনাকে দেখিনি। ঠিক আছে, বিশ্বাস করলাম। এবার গাছের নিচ থেকে বের হয়ে তিরি কাছে যান। মেহেক লজ্জায় জমে গেল যেন। লোকটার দিকে একটুও তাকিয়েও শান্তি নেই, ঠিক ধরে ফেলে। সে দ্রুত যায় তিরির কাছে। ইবনুলও তখন গাছের নিচ থেকে বেরিয়ে আসে। তিরি ছুটে যায়, গাছ থেকে একটা ফুল ছিঁড়ে এনে মেহেকের কানে গুঁজে দেয়। তার কাজ দেখে হাসে মেহেক। ইবনুল হেঁটে গিয়ে পুকুরের ঘাটে দাঁড়ায়, 2 হাত পকেটে পুরে দাঁড়িয়ে থাকে ঠায়। তার থেকে কয়েক হাত দূরেই মেহেক, তিরি আর বাকিরা। সবাই যার যার মতো ভিজছে, অথচ সব ছাড়িয়ে ইবনুলের বিমোহিত দৃষ্টি মেহেকের উপর। মেহেক তার নিকট এক অভিলাষিনী। তাকে দূর থেকেই দেখা যায়, পাওয়ার আকাঙ্ক্ষা করা যায়, কিন্তু পাওয়া যায় না। ইবনুলের মন তেতে উঠে। কেন পাওয়া যায় না? কেন?
তার আন্দোলিত মন হঠাৎ বিক্ষুব্ধ হয়। মেহেকের সান্নিধ্য পেতে ব্যাকুল হয়ে ওঠে। সে বড় বড় করে নিঃশ্বাস ফেলে। দিনের পর দিন মেহেকের এই অত্যাচার, এই পীড়া তারা সহ্য হচ্ছে না। সে ছুটে যায় মেহেকের কাছে। আচমকা এত কাছে এসে দাঁড়ায় যে মেহেক ঘাবড়ে গিয়ে 2 কদম পেছায়। বৃষ্টি কমে এসেছে ততক্ষণে। সবাই হতভম্ব হয়ে চেয়ে আছে। তিরি বড় বড় চোখে একবার মেহেকের দিকে দেখছে তো একবার ইবনুলকে। তার চোখে মুখে উত্তেজনা। মেহেক মুখ মুছে জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার? ইবনুল তার বেহায়া মনে বসে চলে গিয়েছে। আশেপাশে আর কোনো খোঁজ খবর নেই। সে মেহেকের 2 হাত নিজের হাতের ভাঁজে নেয়। মেহেক স্তম্ভিত হয়। আশেপাশে চেয়ে দেখে সবাই বিস্ফোরিত চোখে চেয়ে আছে। তিরি ছটপট করছে। মন বলছে আজকেই মনের সুপ্ত প্রেম প্রস্ফুটিত হবে। মেহেক ঢোক গিলে জিজ্ঞেস করে, স্যার কি করছেন? ইবনুল মনের সাথে কঠিন বোঝাপড়া করছে। তার চোখে নির্বাক নিষ্পলক চাহনি ভীত করছে মেহেককে। সে হাত ছাড়াতে চায়, ইবনুল ছাড়ে না। স্যার দেখছে সবাই, কি হয়েছে আপনার? মনের প্রচোরণায় পড়লে মানুষ হিতাহিত জ্ঞান খুঁয়ে বসে। সেই অবস্থায় সে কি করে, কেন করে বুঝে উঠতে পারে না। কিন্তু তার পর মুহূর্তে যখন স্তম্ভিত ফেরে, প্ররোচনা কেটে যায়, তখন আগের কথা ভেবে ভেবে দিশাহারা হতে হয় তাকে। ইবনুলের ক্ষেত্রেও একই ঘটনা আবিষ্কার হলো। নিজের কর্মস্থলে দাঁড়িয়ে নিজেরই সহকর্মীর সাথে এক অযাচিত কাজ করেছে সে। মানুষের হাত ধরা কোনো খারাপ ব্যাপার না, তবে প্রকৃতি এক বিমর্ষ মুহূর্তে কোনো এক সুন্দরী রমণীর হাত ধরা নিঃসন্দেহে দৃষ্টিকটুর ব্যাপার। এবং সেই ব্যাপারে বর্তমানে 2 জন মানুষ ভারী ইতস্তত। তারা একে অন্যের দিকে তাকাতে পর্যন্ত পারছে না। বাকি সবাই আলোচনা সমালোচনা জুড়েছে। কেউ কেউ আবার এই ভেবে খুশি যে তাদের এতদিনের সন্দেহ তবে মিথ্যে নয়। জানেন, আমার মনটা আজ ভীষণ খারাপ, আকাশের মতন খারাপ। জানলা দিয়ে বাহিরে তাকালো ইরা। আকাশের দিকে জিজ্ঞেস করলো, আকাশের মন খারাপ? কে বলল? মন খারাপ না হলে আকাশে মেঘ জমে না যে সব জাগবে। আমার মন খারাপের কারণ জানতে চাইবেন না? অবশ্যই বলো। ইবনুল স্যার আজকে মেহেক ম্যাডামকে মনের কথা বলতে গিয়ে বলতে পারেননি। ইরাম অবাক হলো, জিজ্ঞেস করলো, ইবনুল সাহেব কি মেহেক ম্যাডামকে পছন্দ করেন? জি, ভীষণ পছন্দ করেন। আর ম্যাডাম তো তাই। তবে কেউ কি কাউকে মনের কথা বলতে পারছেন না? ইবনুল স্যার তো আজকে বর্ডার অবধি গিয়ে ফিরে এসেছেন। স্যার এত সাহসী, অথচ সাহস করে নিজের মনের কথাটুকু স্বীকার করতে পারছেন না। কত খুশি হয়েছিলাম তখন, অথচ নিমিষে আমার সব খুশি হাওয়া করে দিয়ে স্যার কিছু না বলে চলে গিয়েছিলেন। ইবনুল সাহেবকে আমার কাছে পাঠান, আমি ওনাকে সাহসী হওয়ার ট্রেনিং দেই। ওনার আমার থেকে শেখা উচিত কিভাবে নিজের ভালোবাসার মানুষের কাছে আত্মসমর্পণ করতে হয়। তা ঠিক বলেছেন। না হলে 2 দিনে পরিচয় কেউ কাউকে প্রপোজ করে নাকি? ইবনুলের সাথে আজকাল মেহেকের খুব একটা কথা হয় না। থানায় এলেও কেমন একটা এড়িয়ে এড়িয়ে চলে 2 জন। মেহেক সেদিনের ঘটনায় ভীষণ লজ্জা পেয়েছে। ইবনুলও পরবর্তীতে অস্বস্তিতে পড়েছিল খুব। সেজন্যই আজকাল 2 জন দুজনকে বেশ উপেক্ষা করে চলছে। তিরি চায়ের কাপটা রেখে চেয়ারে বসলো। মেহেক কিসের একটা ফাইল ঘাটাঘাটি করছে যেন। ম্যাডাম কিছু কি হয়েছে? মেহেক তার দিকে না তাকিয়ে বলল, কি হবে? না মানে আজকাল আপনি আর ইবনুল স্যার খুব একটা কথা বলছেন না। আপনাদের ঝগড়া হয়েছে? তিরি সাহস করে বলল। মেহেক ফাইল বন্ধ করে চাইলো তার দিকে। কণ্ঠস্বর স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলো, আমাদের মধ্যে কি ঝগড়া করার মতো কোনো সম্পর্ক আছে? আমরা শুধুমাত্র কলিগ, আমাদের মধ্যে ঝগড়া কেন হবে? তিরি মাথা নোয়ালো। হাতের আঙ্গুল খুঁড়ছে সে। চায়ের কাপে চুমুক বসায় মেহেক, তারপর জিজ্ঞেস করে, বিয়ে কবে করছো? তিরি চমকে তাকায়। বিয়ে? আমার বিয়ে? হ্যাঁ, বয়স হয়েছে, পাত্র পেয়েছো, তবে আর দেরি করে লাভ কি? তিরি থতমত খায়। লজ্জা আর অস্বস্তিতে নির্বাক থাকে সে। মেহেক বলে, এত লজ্জা পাওয়ার মতো তো কিছু হয়নি তিরি। যার সাথে সম্পর্কে আছো সে যদি তোমার সত্যিকার অর্থেই চেয়ে থাকে, তবে বিলম্ব না করে বিয়েটা করে ফেলাই ভালো। আমার কাছে প্রেমের চেয়ে বিয়েটা বেশি উপযুক্ত মনে হয়। মেহেক তাহলে ঠিকই খেয়াল করেছে, কিন্তু সম্পর্কে থাকা ব্যক্তির পরিচয় জানতে পারলে
তার কেমন অভিব্যক্তি হবে সেটা নিয়ে চিন্তিত হলো তিরি। ম্যাডাম, আমি কার সাথে সম্পর্কে আছি আমি জানি না। কখনো তো বলনি, কি করে জানবো? তিরি আইটাই করছে, নামটা বলতে জিভ শুকিয়ে আসছে তার। মেহেক চায়ের কাপে চুমুক দিয়ে অধীর আগ্রহে তার দিকে চেয়ে বেশ সময় একইভাবে বসে থেকে অবশেষে সে বলল, ইমরানের সাথে ম্যাডাম। মেহেক ভ্রু কুঁচকালো। ইরাম নামটা শোনা শোনা লাগছে খুব, কিন্তু আচানক মনে করতে পারল না। তিরি তার মুখের দিকে চেয়ে বলল, চিনতে পারেননি? ওই যে তোরো সাহেবের সাথে যিনি থাকে, সহযোগী। মেহেকের ভ্রু সোজা হয়, সে অবাক হয় এবার। ইরাম সাহেবের সাথে তুমি সম্পর্কে আছো? ওনার সাথে তুমি কি করে জড়ালে? তিরি লজ্জায় সংকুচিত হলো, মৃদু আওয়াজে বলল, উনি প্রথম এগিয়ে এসেছেন, আমি প্রথমে রাজি হইনি, পরে ওনার আগ্রহ আর বেকুলতা দেখে করতে পারিনি। মেহেক কি বলবে বুঝতে পারছে না। তরুণের উপরে তো তার বিশ্বাস নেই পুরোপুরি, আর তার সহযোগী আদতে কতটা ভালো মানুষ হবে কে জানে। সে কিয়ক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, ওনার সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছো? না করতে পারিনি। উনি বলেছেন সব ওনার মা ব্যতীত আর কেউই নেই শহরে। উনি তরুণ সাহেবের সাথে কাজ করেন, তাছাড়া আর কিছু করেন না। তোমার পরিবারকে জানিয়েছো? না ম্যাডাম, বেশ, জানাও তবে। ওনারা আরো খোঁজ খবর নিই, তারপর সব দিক ঠিক থাকলে আর তো কোনো অসুবিধাই নেই। তিরি ইতস্তত সুরেই জিজ্ঞেস করলো, আপনি রাগ করেননি ম্যাডাম? রাগ কেন করব? আপনাকে যে জানাইনি। তোমার জীবনের সিদ্ধান্ত, সেটা আমাকে জানিয়ে কেন নেবে? এখন জানিয়েছো, আমি তাতেই খুশি। খানিকটা সহজ হলো তিরি। এতদিন এই চিন্তায় অস্থির ছিল সে। আরো একটু সাহস জুগিয়ে বলল, একটা কথা বলবো, কিছু মনে করবেন না? বলো। ইবনুল স্যারের উপর আপনি রেগে আছেন? সে একই কথা। স্যার সেদিন থাক না তিরি, সেসব কথা না তুললে কি হয় না? সেদিন স্যার কি হয়েছিল স্যারই ভালো জানেন। তবে ওনার জন্য আমি লজ্জায় পড়েছিলাম। এখনো অনেকে অনেক কানাঘুষা করেন, আমার এসব পছন্দ হয় না। কিন্তু ম্যাডাম, আপনি কি সেদিন শুধু লজ্জিত হয়েছিলেন? আপনার কি আর কোনো অনুভূতি হয়নি? মেহেক কপালে ভাঁজ ফেলল। ম্যাক মন্দ্রস্বরেই বলল, না, হয়নি। কেন হবে বলতে পারো? সেদিন সবার সামনে উনি আমার হাত ধরেছিলেন, এতগুলো উৎসুক দৃষ্টি তখন আমাদের উপর। আমি নির্বাক, নির্লিপ্ত ছিলাম। যতটুকু প্রতিক্রিয়া দেখানো উচিত সেটুকুও দেখাতে ভুলে গিয়েছিলাম। অবাক হয়েছিলাম কেবল। উনি হাত ছাড়তেই চাননি, আমিও জোর জবরদস্তি করিনি। অথচ শেষে উনি কি বলেন, গিরগিটিও তো এত সহজে রং বদলায় না। আচমকা আমার হাতটা ছেড়ে দিয়ে এমনভাবে চলে গেলেন যেন আমি জোর করে ওনাকে আটকে রেখেছিলাম। আর তারপর থেকে উনিই আমাকে অবজ্ঞা করছেন, এমন ভাব করছেন যেন চেনেনই না সে আমায়। তাহলে সেদিন কেন এমন করেছিলেন? এতগুলো মানুষের মনে প্রশ্ন তৈরি করে কেন পালিয়ে গিয়েছিলেন তিনি? তবে কি বলা যায় না, উনি হলেন কাপুরুষ? নিজের মনের কথা মুখ অবধি আনার সাহসটুকু নেই ওনার। মেহেক বড় বড় করে শ্বাস ফেলে। অনেক কথা বলে ফেলেছে সে। পরে খেয়ালে আসে সে তো এখন থানায়, তার চেয়ারে। কেউ আবার শোনেনি তো। আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকালো, এদিকে তেমন কেউ নেই দেখে নিশ্চিন্ত হলো সে। তিরি ঠোঁট কামড়ে ধরে বিস্ময় নিয়ে বসে রইল। দুজন দুজনের অনুভূতি ঠিকই ঠাওর করতে পারছে, কিন্তু কেউ স্বীকার করছে না। এই ক্ষেত্রে মেহেক রাগ দেখানোটাই যথার্থ। এত ব্যাকুলতা দেখিয়ে কেন সেদিন ইবনুল চলে গেল? কেন মুখ ফুটে বলতে পারলো না সব? এত কিসের ভয় ওনার? না, আর সহ্য করা যাচ্ছে না। এই এক্ষুনি একটা বিহেদ করা দরকার। তিরি চট করেই উঠে দাঁড়ালো। মেহেক জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? ইবনুল স্যার কাছে। কেন? স্যার আজই স্বীকার করতে হবে সব। এই মেয়ে, পাগল হয়েছো? একদম উল্টাপাল্টা কোনো কাজ করবে না। সে শোনে কার কথা? তিরি দ্রুত পা চালালো। পেছন থেকে গলা ফাটিয়ে ডেকেও তার কোনো পাত্তা পেল না মেহেক। ইবনুল একজনের সাথে এক মামলা নিয়ে কথা বলছে। তিরি তার মধ্যে কয়েকবার এসে উকিঝুঁকি মেরে গিয়েছে ইবনুলের সাথে কথা বলার উদ্দেশ্যে, কিন্তু এই ভদ্রলোক নড়ছে না। ইবনুল খেয়াল করলো ব্যাপারটা। লোকটা বেরিয়ে যাওয়ার পর তাকে ডাকলো সে। কিছু বলবেন তিনি? তিরি এগিয়ে এলো, বলল, বসি স্যার। বসার অনুমতি দিল ইবনুল। তিরি সোজা হলো, সাহস সঞ্চার করলো মনে।
ইবনুল নিঃসন্দেহে ভালো মানুষ, কখনো তাকে একটা ধমক অবধি দেয়নি, কিন্তু তাও তিরির ভয় হচ্ছে। সে গলা ছেড়ে পরিষ্কার করলো। ইবনুল চেয়ে আছে তার দিকে, তার ভাবমুখী বোঝার চেষ্টা করছে। তিরি সময় নিল, এরপর নিজেকে ধাতস্থ করে বলল, স্যার আপনি কি ম্যাডামকে কষ্ট দেখতে পাচ্ছেন না? ইবনুল সরু চোখে তাকালো। কোন ম্যাডাম? ইবনুলের প্রশ্নে বিরক্ত হলো তিরি, বলল, আমার কয়টা ম্যাডাম আছে স্যার? ওই তো এক মেহেক ম্যাডাম, এছাড়া আমার আর কোনো ম্যাডামই নেই। আর ওনার এত কষ্ট আমি আর মেনে নিতে পারছি না স্যার। চেয়ারে হেলান দিল ইবনুল, হাত জোড়া ভাঁজ করলো বুকের উপর, সহজ গলায় জানতে চাইলো, তা আপনার ম্যাডাম কেন কষ্ট পাচ্ছেন? সে কি আপনি বুঝতে পারছেন না স্যার? উত্তেজিত হলো তিরি, তারপর আশেপাশে একবার চেয়ে শান্ত করলো নিজেকে, বলল, কিন্তু আপনি তো সেদিন ব্যবহারে ম্যাডামের খুব কষ্ট পেয়েছিলেন। আপনি ম্যাডামকে ফেলে দিয়ে কেন চলে এসেছিলেন স্যার? তিরির প্রশ্নের বিপরীতে ইবনুল নির্লিপ্ত। সে এগিয়ে এসে টেবিলের উপর লম্বা করে হাত রাখলো, মৃদু আওয়াজে বলল, আপনার কি মনে হচ্ছে না তিনি আপনি অনধিকার চর্চা করছেন? তিরি স্তব্ধ হলো, মাথা নুয়ে বলল, অপরাধ ক্ষমা করবেন, তবে আপনি সেদিন যা করেছেন সেটা আবার চোখের সামনে, সেই হিসেবে একটু কথা জিজ্ঞেস করার অধিকার আমার আছে বলে আমি মনে করি। ইবনুল কিঞ্চিত হাসলো। মিস মেহেকের সঙ্গে থাকতে থাকতে আপনিও তার মতো স্পষ্টবাদী হয়ে যাচ্ছেন। তিনি খুশি হলো মেহেকের মতো হয়ে যাচ্ছে, সে শুনেই বড্ড পুলকিত হলো যেন। সে অপমানের কথা চিন্তা না করে ইবনুলের দিকে চাইলো। স্যার আমি এখন যথেষ্ট অপরিপক্ষ, আমি অনেক কিছুই বুঝি না, পারি না, তবে যতটুকু বোঝার একটা মন থাকার যথেষ্ট সেটুকু আমি বুঝি স্যার। মেয়েরা স্বভাবত অভিমানী, তবে বুক ফোটে তো মুখে কোনো রা আসে না, এটুকু বলবো। আপনি না আগলে অনুভূতি এক চুলো গভীর হবে না, বরং এক পর্যায়ে নড়বড়ে হয়ে তা ভেঙে পড়বে। তিরি উঠে চলে গেল। ইবনুল চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলো। এই এক অনুভূতি, আবেগ আর বিবেকের কণ্ঠকে তার হৃদয় জর্জরিত। তার মতো অভাগা কয়জন আছে যে ভালোবেসেও স্বীকার করতে পারে না। কাউকে ভালোবাসার আগে তাকে হারানোর ভয় যখন তীব্র হয়ে ওঠে, তখন বোধহয় এমনই হয়। মন বেপরোয়া হয়ে উঠলেও বিবেকের তাড়নায় তখন সামলাতে হয় নিজেকে। আর কেউ না বুঝুক, সে তো জানে তার ভালোবাসা মেহেকের কাছে বিষ ব্যথা ছাড়া আর কিচ্ছু না। এই রুট বাস্তবতায় শৃঙ্খলিত মনকে নিয়ে সে কি করে আগাবে, কি করে? তিরিয়াস তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছে, অথচ মেহেক ভেবেছিল কিছু একটা হয়তো সে জানতে পারবে। কিন্তু তিরিকেও অপ্রতিভ দেখে মনের কোণে সদ্য প্রস্ফুটিত হওয়া হালোটাকেও বুঝিয়ে দিল সে। কি দরকার মিথ্যে আশা নিয়ে বেঁচে থাকার? কি দরকার মনকে প্রশ্রয় দেওয়ার? কোনো দরকার নেই। কিশোরী বয়সে যখন প্রেমের পদ্ম ফুটেনি, সেই পদ্মকে নিয়ে এই অবেলায় মাতামাতি করাটা মূর্খের কাজ বই আর কিচ্ছু নয়। কাঁধে ব্যাগ ঝুলিয়ে মেহেক বেরিয়ে পড়ল। আজ হেঁটে বাড়ি যাবে, তবে এইটুকু ভেবেও শান্তি নেই। ঠিক তাতে বাগড়া দিতে কারোর আগমন হয়ে গেল। গাড়িটা তার সামনে থামতে কপাল কুঁচকালো সে। তার দিকে জানালার গ্লাসটা নামালো, মাথায় এগিয়ে চাইলো তরুণ। হেসে জিজ্ঞেস করলো, বাড়ি ফিরছিলেন নাকি? জি চলুন নামিয়ে দেই। না, আমি একা যেতে পারবো। আপনি বুঝি আমায় এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না? মেহেক ইতস্তত সুরেই বলল, না তেমন কিছু না, আমার বাসা বেশি দূরে নয়, সামনেই। সেই জন্যই বলছি উঠে আসুন, আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ভদ্রতা দেখাতে গিয়ে অগত্যায় উঠে বসলো মেহেক। বাঙালির হলো এই এক সমস্যা, ভদ্রতার বদলতে না চাইতেও এমন অনেক কিছুই করতে হয়। আপনার সাথে আমার একটু কথা ছিল। মেহেক তরুণীর দিকে চেয়ে বলল, জি বলুন। আসলে ইরাম আর তিরির ব্যাপারে আপনার সময় হবে এখন? তাহলে কোথাও একটা বসি। মেহেক হাত ঘড়ির দিকে চাইলো। বেশি রাত না, 9টায় আশেপাশে। বলল, কোথায় যাবেন? যে কোনো একটা কফি শপে। আপনার পছন্দ আছে? না, এক জায়গায় গেলেই হলো। তরুণ তাকে নিয়ে কফি শপে গেল। গাড়ি পার্কিং করে ভেতরে ঢুকলো তারা। কফি অর্ডার দিয়ে তরুণ বলল, আপনি নিশ্চয়ই
সব জানেন? মোটামুটি। আমাকে ইরাম বলছিল তিরি আপনাকে তার অভিভাবক ভাবে। আমি যেন তাই একবার এই ব্যাপারে আপনার সাথে কথা বলি। তিরি তাকে অভিভাবক ভাবে, কথাটা বড্ড শান্তি দিল মেহেকের মনে। সে খুশি হলো খুব। বলল, জি বলুন। ইরাম বেশ ভালো ছেলে, আমার সাথে আছে আজ থেকে 15 বছর। ভীষণ সৎ আর পরিশ্রমী একজন ছেলে। কথাবার্তায় নিশ্চয়ই এইটুকু বুঝতে পেরেছেন। ছেলেটা তিরি বলতে লাগলো রাত দিন তার চিন্তাতেই বিভোর থাকে। এ মতাবস্থায় আমার মনে হলো এদেরকে আর আলাদা রেখে কষ্ট দেওয়া ঠিক হবে না। এখন আপনার কি মতামত? মেহেক স্মিত হেসেই বলল, ওরা দুজন দুজনকে ভালোবাসে, সেখানে আমার মতামতের কি আছে? ওরা যেভাবে ভালো থাকবে সেভাবেই সব হোক। তাও আপনার তো আবার সহজে মানুষের উপর বিশ্বাস আসে না। আপনি চাইলে খোঁজ খবর নিতে পারেন। পাত্র আমাদের একেবারে সোনার টুকরো। মেহেক হাসলো, বলল, আমাদের পাত্রীও কম কিছু নয়। এমন মেয়ে আজকাল পাওয়া দুষ্কর। তা যা বলেছেন, ইরামের অস্থিরতা দেখে এইটুকু আমি বুঝতে পেরেছি। এর আগে কোনো মেয়ের জন্য ও এমন করেনি, কাউকে পাত্তা অবধি দেয়নি কখনো। অথচ আজকাল বেচারা প্রেমে রোমিও হয়ে গিয়েছে। তিরি ছাড়া আশেপাশে আর কিছুই তার চোখে পড়ে না। আপনার কথা শুনে মনে হচ্ছে তারা কোনো কঠিন রোগে আক্রান্ত হয়েছে। যে রোগ আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক গ্রাস করে ফেলে, তাকে পাগল বানিয়ে ছাড়ে। এটা যথার্থ বলেছেন। পাগল তো অবশ্যই বানায়, তবে এই রোগের আরেকটা বিশেষত্ব হলো এটা ছোঁয়াচে। এই রোগে আক্রান্ত ব্যক্তির আশেপাশে থাকলে তারও নাকি এটা হওয়ার সম্ভাবনা প্রবল। তরুণ এমন মুখভঙ্গি করে বলল যেন এটা সত্যিই কোনো মারাত্মক রোগ। হেসে ফেলল মেহেক, বলল, তবে তো আমাদের 3 ফুট দূরত্ব মেনে চলা উচিত। হ্যাঁ, তাই করতে হবে। এই অল্প বয়সে এমন কঠিন রোগে আমি পাগল হতে চাই না। মেহেক ফের হাসলো, এবার শব্দ করে। অপ্রতুল চোখে সে হাসি দেখলো তরুণ। ঢোক গিলল। বুঝলো হয়তো এই জন্যই মেয়েদের সামান্য হাসি নিয়েই কবিরা বিশাল বিশাল উপন্যাস লিখে ফেলতে পারে। ফোনের স্ক্রিনে জলজল করা ছবিগুলো দেখে মাথার ভেতরটা দপদপ করছে ইবনুলের। শরীরের রক্ত ছলকে উঠছে যেন। ফোনটা আছাড় মারতে নিয়েও মারেনি, ছুঁড়ে ফেলে বিছানায়। রাগে ক্ষোভে নিজের মাথার চুল খামছে ধরে। তাও নিজেকে ধাতস্থ করতে না পেরে চিৎকার দিয়ে উঠে সে, এবং এরপর কিছুটা শান্তি পায়। বড় বড় নিঃশ্বাস ফেলে বিছানায় বসে। তারপর মৃদু আওয়াজে বলে, তুমি আমার না হলে আর কারো হতে পারবে না মেহেক। হয় আমার হবে, আর না হয় সারা জীবন একা থাকবে। তরুণকে বিদায় জানিয়ে গেটের ভিতর আসতে মেহেকের মনে হলো সে এই প্রথম এই মানুষটার ব্যবহারে এত খুশি হয়েছে। তার মনে তাকে নিয়ে যত সংশয়, ভয়, চিন্তা বা সন্দেহ ছিল সবকিছু যেন এক লহমায় উপড়ে গিয়েছে আজ। সে অযথাই ভাবছিল হয়তো তরুণ খারাপ মানুষ নন। এই ভেবে নিশ্চিন্তে মনে বাসায় ঢুকলো মেহেক। সকাল সকাল থানায় চলে আসছে। বেশ ব্যস্ততা, অনেক মানুষের আনাগোনা থাকে এই সময়। ইবনুল আজ ডিউটি অফিসার, তার ব্যস্ততা তাই একটু বেশি। তাও সে সেদিকে মনোযোগ দিতে পারছে না। এক বৃদ্ধ লোক তখন থেকে ফ্যাস ফ্যাস করে কেঁদে কি যেন বলছেন। ইবনুল শুনছে না সেসব। সে বারবার গেটের দিকে তাকাচ্ছে মেহেক আসছে কিনা দেখার জন্য, কিন্তু তাকে আরো আধা ঘন্টা অপেক্ষা করিয়ে তবে মেহেক এলো। মেহেকের মন ভালো আজ। রোজ ঝলমলে দিনের মতো মুখটা জলজল করছে তার। অথচ অন্যদিকে ব্যতিক্রম ঘটিয়ে মেহেকের চনমনে চেহারা ইবনুলের পছন্দ হলো না। সে ক্ষিপ্ত হয়ে চেয়ে রইল তার দিকে। বৃদ্ধ লোকটিকে বলল, আচ্ছা, আমি সব বুঝতে পেরেছি। বিকেলেই পুলিশ আপনার বাড়িতে চলে আসবে, আপনি নিশ্চিন্তে থাকুন। লোকটি উঠে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। মেহেক চঞ্চল চিত্তে তিরির কাছে যেতে গিয়েও পারে না। সামনে ইবনুল চলে আসায় পা থামায় সে। ভ্রু কুঁচকে তাকায় ইবনুলের দিকে, তারপর একবার আশেপাশে তাকিয়ে বলে, কি হয়েছে? কথা আছে আপনার সাথে। কঠিন স্বরে বলল ইবনুল। মেহেক পাত্তা না দিয়ে বলল, আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। কিন্তু আমার তো এখনই বলতে হবে। ইবনুলের কণ্ঠে তেজ। মেহেক ভ্রু আরো টেনে ধরল। কি কথা বলুন? এখানে নয়, বাইরে চলুন। বলল। ইবনুলকে অনুসরণ করে বাহিরে এসে দাঁড়ালো মেহেক। দেখলো ইবনুল এখনো থামেনি। সে থানার পেছনের ঘাটের কাছে গেল। মেহেককেও যেতে হলো সেখানে। ইবনুলের পেছনে গিয়ে দাঁড়ালো সে। এবার বলুন। মেহেকের কণ্ঠে ভাবলেশীন ভাব।
ইবনুল তার দিকে ফিরে চাইলো, মনোযোগ দিয়ে দেখলো তাকে। অভিমানের কোনো রং আছে কি? মেহেকের চোখ মুখ তবে আজ সেই রঙের সাক্ষী হতো। ইবনুল ধীর গলায় বলল, কাল থানা থেকে বেরিয়ে কোথাও গিয়েছিলেন? কেন বলুন তো? কারণ তখন আপনি তরুণ সাহেবের সঙ্গে ছিলেন। হ্যাঁ ছিলাম তো। মেহেকের নির্লিপ্ততা দেখে আরো খেপল ইবনুল। সে তো বারণ করেছিল, তারপরও ওই লোকের সাথে এত কিসের কথা? সে রাখতে গিয়েও পারল না। মনে পড়ল মেহেকের উপর সামান্য গলা চড়া করার জন্য যতটুকু অধিকার প্রয়োজন তার সেইটুকুও নেই। তাই ঠান্ডা করলো নিজেকে, আশেপাশে চেয়ে ধাতস্থ হলো। অতঃপর বলল, আমি আপনাকে ওনার কাজে হস্তক্ষেপ করতে বারণ করেছিলাম। প্রথমত, আমি ওনার কোনো কাজে হস্তক্ষেপ করিনি, আর দ্বিতীয়ত আমি আপনার কথা শুনতে বাধ্য নই। ইবনুল রেগে গেল, কিন্তু সেইটুকু প্রকাশ না করেই বলল, আমি আপনার ভালোর কথা ভেবেই বলছি মিস মেহেক। ওনার গতিবিধি এখনো বিশ্বাসযোগ্য নয়। আমার কাছে বিশ্বাসযোগ্য, এবং আমার মনে হয়েছে উনি ভালো মানুষ। আপনার এই ব্যাপারে না ভাবলেও চলবে। মেহেক চলে আসতে নেয়, তবে ইবনুলের হাতের বাঁধন তার পত্রোধ করে। ক্ষুদ্র হয়ে তাকায় মেহেক। তার হাতের উপর ইবনুলের হাত দেখে মেজাজ খারাপ হয়। বাসখায় সুরে বলে, এক ভুল নিশ্চয়ই বারবার করবেন না। হাত ছাড়ুন। আপনি বুঝতে পারছেন না মেহেক, আমি জানি এটা আপনার জেদ। জেদ না তো, জেদ কেন হবে? আপনি না বললেও আমি বুঝতে পারছি। মেহেক এবার এক ঝটকায় ইবনুলের হাত সরিয়ে দিল। তার দিকে এগিয়ে এসে বিদ্রূপী সুরে বলল, আপনি বোঝেন? সত্যি আপনি বোঝেন? কই, আমার তো তা মনে হয় না। আপনি তো আগে আমাকে অবুঝ বলতেন, কিন্তু সত্যিকার অবুঝ তো আপনি। কেবল অবুঝ নয়, ভীতু কাপুরুষ আপনি। মেহেক থামলো। সে টের পেল তার চোখ ভিজে আসছে। কেন? সে দ্রুত অন্যদিকে ফিরল। সে কি আর 5টা কিশোরী মেয়ের মতো বেশি আবেগী হয়ে যাচ্ছে? এটা তো তার ব্যক্তিত্বের সাথে যায় না। ইবনুলের চোখে ধরা পড়ার ভয়ে সে দ্রুত চোখ মুছল। ঢোক গিলল ইবনুল। মনের ভিতর অশান্তির ঝড়। এই ঝড় সহজে কমবে না। যাকে কেন্দ্র করে এই ঝড়ের উৎপত্তি, তাকে বুকে জড়ানো না অবধি এই ঝড়ের ক্লান্তি নেই। কিন্তু সে নিরুপায়। হাত যুগল ইসপিস করছে মেহেককে কাছে টেনে নেওয়ার জন্য। সে আটকালো নিজেকে। প্রলম্বিত শ্বাস টেনেই বলল, ঠিকই বলেছেন, আমি কাপুরুষ। আমার মধ্যে সাহস নেই। নিজের প্রণয়কে পূর্ণতা দেওয়ার মতো বলটুকু আমার নেই। কি করি বলুন তো? আমি যে নিরুপায় মেহেক। মিস মেহেক, আমাকে মিস মেহেক বলবেন। ইবনুল হতভম্ব হয়ে চেয়ে রইল। মেহেক পুণ্যচ্ছ বলল, কাউকে অনুভূতির জোয়ারে ভাসিয়ে দিয়ে তাকে সাঁতার কাটতে বলাটা অন্যায় বই আর কিছুই নয়। আপনি সেই অন্যায়টাই করেছেন স্যার। তবে এইখানে আপনার ভুল নেই, ভুলটা আমার। আমি ভুল সময় ভুল বয়সে এসে আবেগের তাড়নায় বিবেক খুইয়ে বসেছিলাম। আমারই বোঝা উচিত ছিল। আমায় ক্ষমা করবেন স্যার। মেহেক, মিস মেহেক, দয়া করে এভাবে বলবেন না। আমার পারিপার্শ্বিক অবস্থা আমাকে বাধ্য করছে। আমি যদি আপনাকে সব কিছু খুলে বলতে পারতাম তবে হয়তো শান্তি পেতাম। প্রয়োজন নেই, আমাকে কিছু খুলে বলতে হবে না। আমি দুঃখিত স্যার। আমি হয়তো নিজের সীমা লঙ্ঘন করে অনেক কিছু বলে ফেলেছি। ক্ষমা করবেন আমায়। চলে গেল মেহেক। ইবনুল ঠায় দাঁড়ান, এক অসহায় ব্যর্থ প্রেমিকের মতো। চোখ খোলা হয়ে এলো তার। নিজের উপর রাগ, ক্ষোভ, জেদ প্রজ্ঞার হলো। সে সত্যি কাপুরুষ। মেহেক ঠিকই বলেছে, তার মতো মানুষ আর যাই হোক মেহেককে পাওয়ার যোগ্যতা রাখে না। ইবনুল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল, পারছে না দাঁতের ঘর্ষণের ঠোঁট ছিঁড়ে ফেলতে। সে আর নিজেকে স্থির রাখতে না পেরে ফোন বের করে কাঙ্ক্ষিত নাম্বারে ফোন করলো। পরপর কয়েকটি রিং বাজার পর রিসিভ হলো সেটা। গ্লাসটা উপরে তুলে তরুণ কি যেন দেখছে। ইরাম জিজ্ঞেস করলো, আর একটু দিব স্যার? হ্যাঁ, না, দিনের বেলায় আমি এত খাই না। স্যার তাহলে কি বিয়ের প্রস্তাব পাঠাবো? তরুণ চোখ পিটপিট করলো। আমোদের সুরে বলল, অবশ্যই। মেহেক ম্যাডাম তো রাজি, তবে আর দেরি কেন? তুমি তিরির সাথে কথা বলে সব কিছুর ব্যবস্থা করো। ইরাম খুশিতে মাথা নাড়ালো, বলল, আমি এক্ষুনি যাচ্ছি স্যার। শোনো। থামলো ইরাম। তরুণের দিকে তাকাতেই সে বলল, ভাবছি আমারও এবার বিয়েটা সেরে ফেলা উচিত। ইরাম যেন আকাশ থেকে পড়ল। হতভম্ব সুরে বলল, স্যার আপনি বিয়ে করবেন? কাকে? রশিদুর খানকে বলে মেহেক আজ তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছে। আসার থানায় যাবে না। এই না যাওয়ার কারণ তার জেদ না অভিমান
তা সে জানে না, শুধু জানে নিজের মনের সাথে বোঝাপড়া করে অবশ্যই এই আবেগের ইন্দ্রজাল থেকে তাকে বের হয়ে আসতে হবে। যৌবনের প্রথম সময়ে নিজেকে আয়ত্তে রাখা নারী কেন অনুপযুক্ত বয়সে এসে আবেগের তাড়নায় গা ভাসিয়ে দিবে? এটা অন্যায়। মেহেক ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া শেষ করলো, তারপর গেল মায়ের কাছে। মাধুরী বেগম স্বামীর সাথে কথা বলছিলেন। মেহেক সেখানে গিয়ে বসলো, নির্দ্বিধায় বলল, আমার বিয়ের কথা বলছিলে না মা? তুমি চাইলে পাত্র দেখতে পারো, আমার আর কোনো আপত্তি নেই। মাধুরী বেগম আর নিজাম সাহেব চমকে গেলেন যেন। বিয়ের বিমুখ মেয়ের মুখে এত সহজে বিয়ের কথা হজম করতে পারলেন না তারা। নিজাম সাহেব জিজ্ঞেস করলেন, কিছু কি হয়েছে মা? কি হবে বাবা, তোমরাই তো বিয়ের কথা ভাবছিলে। আমারও মনে হলো সময় হয়েছে, এবার আগানো উচিত। এখন বাকিটা তোমাদের উপর। খুশিতে মাধুরী বেগমের মুখ চকচক করছে। তিনি মেয়ের মাথায় হাত রেখে বললেন, ঠিক আছে মা, আমরা দেখব। মেহেক উঠে চলে এলো। নিজের রুমে এসে দরজাটা ভিড়িয়ে দিয়ে শুয়ে পড়ল বিছানায়। হুট করে এভাবে বিয়ের সিদ্ধান্তটা নিয়ে নেওয়া ঠিক হলো কিনা সে জানে না, জানতেও চায় না। জীবনের সব কিছু ভেবে চিনতে হবে এমন কোনো কথা নেই, কিছু ঘটনা আকস্মিক হওয়াই শ্রেয়। চোখ বুঝলো মেহেক, ঘুমানোর চেষ্টা চালালো, কিন্তু ঘুম এলো না সহজে। তার বিক্ষিপ্ত মন সায় না দেওয়ার কারণ বোধ হয়। তাও সে চোখ বুঝে রইল। শুকনো ঠোঁট নাড়িয়ে বলল, আপনার প্রতি আমার অনুভূতি কেবল আবেগ, এটা ভালোবাসা হতে পারে না, আমি কখনো হতে দিব না এটা। ফোনের ভোতা আওয়াজে মেহেকের ঘুম ছুটল। পিটপিট করে তাকালো সে। মজার ঘুমটা ভেঙে যাওয়ায় বিরক্তিতে তার কপাল কুঁচকে এলো। ভালোভাবে না তাকিয়ে হাত বাড়িয়ে চেষ্টা করলো ফোন খোঁজার। হাতের নাগালে পেতেই রিসিভ করলো তা। ওপাশ থেকে শোনা গেল মেয়েলি এক সিক্ত সুর, ম্যাডাম, ইমরানকে না পেলে আমি বাঁচব না। ঘুমন্ত মস্তিষ্ক জাগেনি বিদায় কে ম্যাডাম আর কে ইরা প্রথমে মেহেক ধরতে পারল না। পরক্ষণে সম্ভিত ফিরতে সে দ্রুত উঠে বসে। তিরি, তিরি, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ম্যাডাম, ইমরান আর তরুণ সাহেব আমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছিলেন, কিন্তু আমার বাবা বারণ করে দিয়েছে। সে কি, কেন? এরম না কি বেকার ছেলে, তার কি কোনো পরিবার নেই, সেই জন্য এই ছেলের কাছে উনি ওনার মেয়েকে বিয়ে দেবেন না। আমি এখন কি করব ম্যাডাম? আমার ভীষণ কান্না পাচ্ছে। তিরি নাক টানে। মেহেকের মুখ থেকে চবর্গীয় শব্দ বের হয়। তুমি তোমার বাবা মাকে বুঝিয়ে বলনি? বলছি ম্যাডাম, কিন্তু ওনার আমার কোনো কথাই শুনছেন না। উল্টো বাবা আরও রেগে গিয়েছেন, বলছেন আমাকে ওনার পছন্দ করা পাত্রর সাথে বিয়ে দেবে। এমন কিছু হলে আমি মরে যাব ম্যাডাম। উফ, কথা কথা এত মরে যাব করো না তো। মরে যাওয়া এত সহজ না। তুমি কান্না বন্ধ করো, আমি দেখছি ব্যাপারটা। তিরি কান্না দমিয়ে বলল, আচ্ছা ম্যাডাম। ফোন কাটলো মেহেক। তারপর ঘড়ির দিকে চেয়ে দেখলো 8টা বাজে। এতক্ষণ ঘুমিয়েছে সে, অবাক হলো। এরপর উঠে গেল ফ্রেশ হতে। চায়ের কাপ নিয়ে বারান্দায় দাঁড়ালো মেহেক, অন্য হাতে ফোন, স্ক্রিনে তরুণের নাম্বার। ফোন দিবে কি দিবে না ভাবছে। অনেক ভেবেই সিদ্ধান্ত নিল ফোন দেওয়া উচিত। বর্তমানে তিরি আর ইরামকে মিলিয়ে দেওয়ার জন্য তার আর তরুণের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। তাই তাদেরও যথেষ্ট গুরুত্বের সাথে ব্যাপারটা দেখা উচিত। হ্যালো, আমি মেহেক বলছি। চিনতে পেরেছি। তিরির বাবা নাকি আপনাদের ফিরিয়ে দিয়েছেন? জি, ইরামকে ওনার পছন্দ হয়নি। আপনি বুঝিয়েছিলেন ওনাকে? বুঝিয়েছি, কিন্তু লাভ হয়নি। মেহেক এক পল ভেবেই বলল, কাল ফ্রি আছেন আপনি? আপনার জন্য সব সময় ফ্রি। মজা করছেন? যাক, ফ্রি থাকলে কাল আমি আপনার সাথে একবার তিরির বাড়িতে যাব। আমরা আঙ্কেলকে সবকিছু বুঝিয়ে বলে আশা করি উনি বুঝবেন। আমারও তাই মনে হয়। তাহলে কাল সকালেই রওনা দেই। ঠিক আছে। ফোন কাটলো তরুণ। ঠোঁটের কোণে চওড়া হাসি। সে চেঁচিয়ে বলল, ইরাম, আমি এই মাস থেকে তোমার বেতন আরও বাড়িয়ে দিব। সুতি সালোয়ার কামিজ পরে নিচে নামলো মেহেক। তরুণের গাড়ি রাস্তার পাশে। মেহেক এগিয়ে গেল সেদিকে। তাকে দেখে গাড়ি থেকে বেরিয়ে এলো তরুণ। হাই। হ্যালো। তরুণ মেহেকের পাশে দরজাটা খুলে এক পাশে দাঁড়ালো। সিনেমার পুরুষদের মতো সৌজন্যবোধ দেখে হাসলো মেহেক। তারপর গাড়িতে উঠে বসলো। গাড়ি চলছে আপন গতিতে। তরুণের হাত স্টিয়ারিংয়ে। সামনের রাস্তায় দৃষ্টি নিবদ্ধ হওয়ার কথা থাকলেও তার দৃষ্টি চঞ্চল হয়ে উঠেছে। সে সুযোগ খুঁজছে কিভাবে পাশের রমণীকে একটু দেখা যায়।
পুলিশের পোশাক ব্যতীত এই প্রথম মেহেককে দেখা, তাই পুলিশের পোশাক গায়ে রুক্ষ নারীটিকে আজ লাগছে নিরুপম সুন্দর। ফোন বাজলো মেহেকের, রিসিভ করে কানে লাগিয়ে বলল, এই তো চলে এসেছি তিরি, আর একটু অপেক্ষা করো। ফোন কাটলো মেহেক, তরুণের দিকে চেয়ে বলল, এটা অস্থির হয়ে উঠেছে। স্বাভাবিক। ইরামও কাল সারা রাত ঘুমাতে পারিনি। আমাদের যেভাবেই হোক তিরির মা বাবাকে রাজি করাতে হবে। আপনি যাচ্ছেন, এইটুকুতেই আমি নিশ্চিন্ত। বাড়ির কাছে গাড়ি থামতেই তিরি গেট খুলে বেরিয়ে এলো। মেহেককে দেখে ভীষণ খুশি হলো সে। তাদের নিয়ে গেল ভেতরে। একতলা বাড়ির সামনে বড় বারান্দা পার হয়ে ভেতরে গেল বসার ঘরে। তার সাথে লাগানো ছাদের সিঁড়ি। বাকি ঘরগুলো উত্তর দিকে। তাদের বসার ঘরে বসলো তিরি। তারপর সে গেল বাবা মাকে ডাকতে। মেহেক তরুণ পাশাপাশি বসেছে। আশেপাশে চোখ বুলিয়ে তরুণ বলল, আপনি আসবেন বলে ওরা ঘর সাজিয়েছে। মেহেক ভোরকে তাকালো, হাসলো তরুণ, বলল, টেবিলের ওই ফুলদানিতে কাল ফুল ছিল না, আজ সেখানে ফুল রাখা। মেহেক মাথা নাড়িয়ে বলে, আপনি এত কিছু খেয়াল করেন? অবশ্যই। তিরির বাবা এলেন। তরুণ আর মেহেক দাঁড়িয়ে সালাম দিল তাকে। সালামের জবাব দিয়ে তিনি অস্বস্তি নিয়ে তাদের বসতে বললেন। তারা বসতেই তিরি মা এলেন নাস্তা নিয়ে। তারা তাকেও সালাম দিল। সালামের জবাব দিয়ে তিনি স্বামীর পাশে দাঁড়ালেন। কাল তো সব কথা হয়েই গিয়েছিল, তাও আজ শ্রী আপনাদের আবার কেন বিরক্ত করলো কে জানে। মেহেক তরুণ একে অন্যের মুখ দেখলো। মেহেক বলল, বিরক্ত কেন করবে আঙ্কেল? আর ও আমাদের কিছু বলেনি, আমরা নিজেরাই এসেছি। ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন ভদ্রলোক, বললেন, কেন মা, আমার সিদ্ধান্ত তো আমি জানিয়ে দিয়েছি। আঙ্কেল, সিদ্ধান্ত জানিয়ে দেয়া আর চাপিয়ে দেওয়ার মাঝে অনেক পার্থক্য। তিনি বাচ্চা মেয়ে নয় আঙ্কেল, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ওর এখন। ও যখন নিজের জন্য কাউকে পছন্দ করেছে, তার মানে ও সব কিছু ভেবেই সিদ্ধান্তটা নিয়েছে। ও যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে আঙ্কেল, আপনাদের উচিত ওর সিদ্ধান্তে ভরসা করে সেটা মেনে নেয়া। আমি কোনো পরিবারহীন বেকার ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেব না। কে বলল বেকার? ও আমার অফিসে কাজ করে, ওর বেতন 70,000, কালই সেটা 80,000 হয়েছে। আর রইল পরিবার, ওর মা এখনো জীবিত। তরুণ উত্তেজিত হলো খানিক। মেহেক চোখের ইশারায় শান্ত হতে বলল তাকে। ভদ্রলোক তার স্ত্রীর দিকে চাইলেন। দুজনের চোখের আলাপ বুঝতে পারল না মেহেক আর তরুণ। তরুণ ফিসফিসিয়ে বলল, বুড়ো রাজি না হলে আমি আজই তিরিকে তুলে নিয়ে যাব, তাও ইরামকে আমি দেবদাস হতে দিব না। মেহেক বড় বড় চোখে তার দিকে চেয়ে বলল, কিসব উল্টাপাল্টা বলছেন, চুপ করুন। দুজনের বোঝানোতে কাজ হয়েছে। তিরির মা বাবা রাজি হন। তরুণ এক গাদা মিষ্টি নিয়ে ভেতরে এলো। এত মিষ্টি দেখে অবাক হলো সবাই। তিরির মার হাতে মিষ্টি দিয়ে মেহেকের পাশে বসতেই সে জিজ্ঞেস করলো, এত মিষ্টি কখন কিনলেন? সকালেই, আপনাকে রিসিভ করার আগে। গাড়িতে ছিল, আমি তো দেখিনি। পেছনের সিটে ছিল, আপনি হয়তো খেয়াল করেননি। যদি আজও রিজেক্ট করে দিত, তখন এত মিষ্টি কি হতো? তরুণ হিয়ালি সুরেই বলল, বললাম না তুলে নিয়ে যেতাম তিরিকে, তারপর ওদের বিয়ে দিয়ে পুরো গ্রামে মিষ্টি বিলাতাম। মেহেক সরু চোখে তাকালো। মৃদু সুরে জিজ্ঞেস করলো, মেয়ে তোলার অভ্যেস আছে নাকি? নেই, তবে প্রয়োজনে অভ্যাস করে তুলতে পারবো। মেহেক মাথা নেড়ে তিরির বাবার দিকে তাকায়, বলে, আঙ্কেল, দুদিনের মধ্যে ইরাম ওনার মাকে নিয়ে এসে বিয়ের ডেটটা পাকাপাকি করে যাবে। আশা করছি আপনাদের কোনো আপত্তি নেই। না মা, তোমরা যেভাবে বুঝিয়েছ তারপর আর আপত্তি করার জায়গা পাচ্ছি না। আমার মেয়েটা সুখী হোক, আমরাও সেটা চাই। বিদায়বেলা মেহেককে জড়িয়ে ধরে তিরি তো কেঁদে দিল প্রায়। মেহেক বিস্মিত হয়েই বলল, এই মেয়ে এখন আবার কিসের কান্না? আজ আপনি না এলে আমার যে কি হতো ম্যাডাম। কিছুই হতো না, ভাগ্যের লিখন কেউ ঘন্টাতে পারে না, জানো তো। ইরাম সাহেব তোমার ভাগ্যে থাকলে অবশ্যই তুমি তাকে পাবে, তাই এর জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। তিরি ওড়না দিয়ে মুখ মুছে মাথা নাড়ালো। মেহেক জিজ্ঞেস করলো, থানা যাবে আজ? জি ম্যাডাম, সন্ধ্যায় যাব। বেশ, আমিও তখনই যাব তাহলে। এমনিতেও তেমন কোনো প্রেশার নেই, অযথা গিয়ে লাভ নেই, তাই আসছি তাহলে। হ্যাঁ। তিরিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল তারা। দুপুরের তপ্তরোদ ভেদ করে এগিয়ে যাচ্ছে তরুণের গাড়ি। সূর্যের উত্তপ্ত তাপদহে তার গাড়িটা চকচক করছে। ভেতরে এসি চালাতে বাহিরে গরম অনুভূতিতে ঠেকছে না।
মেহেক সিটে হেলান দিয়ে বসলো, ঠোঁটের কোণে তার তৃপ্তির হাসি। সে প্রসন্ন সুরেই বলল, তিরির চোখ মুখ কি জল জল করছিল, মেয়েটা যে কি খুশি। উফ, ভালোবাসা পূর্ণতা পেলে মানুষের মনে সুখের মাদল বাজে, তিরির ক্ষেত্রেও তাই। মাথা কাত করে মেহেক তরুণের দিকে চাইলো, আনমনে জিজ্ঞেস করলো। আর পূর্ণতা না পেলে? আস্তে বলল বিদায়। তরুণ শুনল না ঠিক, তার দিকে এক পলক চেয়ে জিজ্ঞেস করলো, কিছু বললেন? না, কিছু না। ইরাম সাহেবও খবরটা পেয়ে নিশ্চয়ই খুব খুশি হবেন। তা তো হবেই, ছেলেটা যা পাগল হয়েছিল। তরুণ হাসলো, তার সাথে হাসলো মেহেকও।